ফোনটা সাইলেন্ট করে দাও। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আদাব বাপ্পি মন্ডল, আদাব। আচ্ছা, আমি শুরু করে দিব। আমি কি বলছিলাম, 2 মিনিট সময় নিব। হ্যাঁ, 2 মিনিট সময় নিব। অলরেডি আমাদের 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু কনফার্ম করেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা পড়াচ্ছিলাম। 1 নাম্বার ক্লাসে আমরা দেখাইছিলাম যে কোন সংখ্যাগুলো মূলদ এবং কেন মূলদ, এবং কোন সংখ্যাগুলো অমূলদ এবং কেন অমূলদ, সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা মূলদ অমূলদ সংখ্যার আরো কিছু টাইপ আছে, যে কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ। আগে প্র্যাকটিস না করে গেলে পরীক্ষার হলে যায় বিপদ আছে। তো ওইগুলো আমরা আজকে শিখবো। তারপর কি করব, তারপর মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কিত যে সকল প্রশ্ন বিগত সালে আসছে এবং যে সকল প্রশ্ন সামনে আসতে পারে, ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন আমরা কি সলভ করব। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার বলছেন। আচ্ছা দেখেন, আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। হ্যাঁ, ক্লাসের নোট, এই ক্লাসের হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেল। আচ্ছা, ইলেকট্রিসিটি গেলে তো বিপদ। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। দেখেন, আমি মূলদ এবং আমরা পড়া শুরু করি, পড়া শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, নোট দিব ক্লাস শেষেই নোট আপলোড করে দিব, সমস্যা নাই। আমাকে 24 ঘন্টা সময় দিতে হবে, কারণ একটা নোট করতে তো সময় লাগে, তাই না? একটা ক্লাস হওয়ার পরে ওই ক্লাসের নোট পেতে হলে মিনিমাম 24 ঘন্টা সময় দিতে হবে, কারণ ওই ক্লাসটা আমাকে মানে ক্লাসটা দেখে আবার সুন্দর করে নোট করার মতো তো টাইম লাগতে হবে, তাই না? মানে নোটটা তো নোটের মতো হতে হবে। তো ক্লাস শেষে আমরা আপলোড করব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, দেখেন, আমি বলছিলাম যে মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেখানে কি বলছিলাম যে কোনো সংখ্যার উপর যদি এই বর্গমূল চিহ্ন থাকে, রুট চিহ্ন থাকে, কোনো সংখ্যার উপর যদি এরকম রুট চিহ্ন থাকে এবং গাণিতিকভাবে যদি আমরা এই রুট চিহ্ন তুলে দিতে পারি, তাহলে ফলাফলটা কি বলছি, মূলদ, সংখ্যাটা মূলদ। আর যদি আমরা এই রুট চিহ্নটা তুলে দিতে না পারি, তাহলে সেই সংখ্যাটা অমূলদ। এইটুকু আপনাদের মনে আছে আশা করছি। যেমন রুট 36, এই 36-এর উপর থেকে রুট তোলা যায়, কারণ 36-এর বর্গমূল কত হয়, 6। তার মানে রুট 36 একটা মূলদ সংখ্যা। রুট তুলতে পারলে মূলদ, না তুলতে পারলে অমূলদ, ঠিক আছে? আচ্ছা, বলবো রুট -16 কি হয়, সবই বলবো। হ্যাঁ, আচ্ছা, যেমন রুট 27, এর উপর থেকে রুট ওঠে না, কারণ 27-এর রুট হয় না, সুতরাং রুট 27 একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে শুধু এই রুট দেখলে হবে না, আরো কিছু টাইপ আছে। আজকের ক্লাসটা করলে আপনার ধারণা আরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেখানে কোন কোন মানে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো তো আমরা কভার করবোই, বাট যে টাইপের কোশ্চেন আসেনি বাট আসতে পারে, সেই টাইপের কোশ্চেনও আমরা কভার করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি আরো কিছু এক্সাম্পল নিব এখন। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি। সেটা হচ্ছে রুট। আচ্ছা, এই রুটের যে ব্যাপারটা দেখেন, এই রুটের যে ব্যাপারটা, যে রুট 36 এটা কিন্তু মূলদ সংখ্যা। কেন? কারণ এর উপর থেকে রুট উঠে যাবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় যদি আসে ঘনমূল 36, এই যে
এই রুটের মধ্যে, এই রুটের কোলের মধ্যে 3 দেওয়া থাকবে, এদিকে তাকান, এই রুটের কোলের মধ্যে 3 দেওয়া থাকবে, তাহলে এটা কিন্তু বর্গমূল না, এটাকে বলে ঘনমূল। যখন রুটের কোলের মধ্যে 3 দেওয়া থাকবে এই চিহ্নটাকে বলে ঘনমূল, ঘনমূল চিহ্ন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঘনমূল 36 পরীক্ষায় যদি আসে, এইটা কি সংখ্যা? সবসময় যেরকম বর্গমূল দিয়েই আসবে না, ঘনমূল দিয়ে আসতে পারে। ইভেন চতুর্মূল, এই যে 4 মূল, এই রুটের কোলের মধ্যে 4 থাকবে, এরকমও আসছে পরীক্ষায়। তাহলে ঘনমূল 36 এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এদিকে তাকাবেন এবার প্লিজ। 36-এর বর্গমূল হয়, কারণ 36-এর বর্গমূল 6, কিন্তু 36-এর ঘনমূল এই পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে 36-এ যখন ঘনমূল করবেন তাহলে কিন্তু 6 আসবে না, কারণ বর্গমূল আর ঘনমূল তো এক না। তার মানে এইবার এই ঘন রুট, এই রুটটা কিন্তু উঠবে না। তার মানে এই 36-এর ঘনমূল করলে আমি কিন্তু এই রুটটা তুলতে পারতেছি না, কারণ হয় না, 36-এর ঘনমূল হয় না। তার মানে এটা হবে অমূলদ সংখ্যা। মানে শুধু আমরা এই ভিতরের সংখ্যাটা দেখলেই হবে না, এই রুটটা কি বর্গমূল নাকি ঘনমূল নাকি চতুর্মূল নাকি পঞ্চমূল সবই দেখতে হবে। হ্যাঁ, তা আচ্ছা, এবার দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন। পরীক্ষায় যদি আসে রুট 25, এটা কি সংখ্যা? আপনি বলবেন মূলদ সংখ্যা, কারণ রুট 25-এর বর্গমূল তুলে দিতে পারবো। মানে এই চিহ্নটা, এই রুট চিহ্নটা যদি আমরা তুলে দিতে পারি তাহলে মূলদ, আর তুলতে না পারলে অমূলদ। হ্যাঁ, তাহলে 25-এর বর্গমূল তুলে, এই চিহ্ন তুলে দিলে 5 হবে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু পরীক্ষায় যদি আসে ঘনমূল 25, ভাই 25-এর বর্গমূল হলে রুট তোলা যায়, কিন্তু 25-এর ঘনমূল হলে তো রুট তোলা যায় না। তাহলে এটা কি সংখ্যা? তাহলে এটা হবে একটা অমূলদ সংখ্যা। আমি দেখাবো, সমস্যা নাই। এখানে আপনাকে হেল্প করবে ওই যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ, আর 1 থেকে 30 পর্যন্ত 10 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন, প্রচুর হেল্প করবে, অনেক পরীক্ষা আসছে। দেখেন, আমি আরো এক্সাম্পল দিব। দেখেন, ধরেন পরীক্ষা আসলে রুট 8, আমাকে বলেন তো, এদিকে তাকান, এদিকে তাকান, বলেন তো এটা মূলদ না অমূলদ? হ্যান্ড নোট পেয়ে যাবেন, ক্লাসটা শেষ হোক, হ্যান্ড নোট পেয়ে যাবেন। আর আমি ক্লাসের পিডিএফ, তারপর হচ্ছে ক্লাসের মানে ক্লাস নোট, সবকিছু ক্লাসের ক্যাপশনে থাকবে, ক্যাপশনের নিচে লিঙ্ক আকারে দেওয়া থাকবে সবগুলো। আচ্ছা, রুট 8 এটা অমূলদ সংখ্যা কেন? কারণ 8-এর বর্গমূল হয় না, মানে এই রুট চিহ্ন উঠবে না, হয় না। যদি রুট 9 হতো তাহলে মূলদ হতো, কিন্তু পরীক্ষায় আসছে ঘনমূল 8, পরীক্ষায় আসছে ঘনমূল 8 কত? ঘনমূল 8। এখন প্রশ্ন হচ্ছে, আমরা পড়ছিলাম মনে আছে 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। 2 এর কিউব করলে 8 হয়, যেহেতু 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8-এর ঘনমূল করলে আমরা এই 2 খুঁজে পাবো। তার মানে হচ্ছে 8-এর যখন ঘনমূল করতেছি তখন আমরা এই রুট, এই চিহ্ন তুলে দিয়ে দিতে পারতেছি, দেখছেন? তার মানে 8-এর ঘনমূল 2, আর এই 2 একটা পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যা মূলদ, মনে আছে? তার মানে ঘনমূল 8 এটা কিন্তু মূলদ ভাইয়া। এই যে ঘনমূল, এখন আপনাকে ওই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন কেন মুখস্থ করতে বলছিলাম, এবার বুঝতেছেন? কাজে দিবে এখন। তার মানে রুট 8 অমূলদ, কিন্তু ঘনমূল 8 মূলদ। মাথায় রাখবেন, এই চিহ্নটা তুলতে পারলে মূলদ, না তুলতে পারলে অমূলদ, ব্যাস। এখন এই চিহ্নটা কি বর্গমূল নাকি ঘনমূল এসব দেখার দরকার নাই, এখানে যে মূলই থাক না কেন, এখানে চতুর্মূল পঞ্চমূল যাই থাক, যদি এই চিহ্নটা তুলতে পারেন তাহলে মূলদ, তুলতে না পারলে অমূলদ। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন পরীক্ষায় যদি আসে, খেয়াল করেন প্লিজ, রুট 27, আমাকে বলেন তো রুট 27 কি অমূলদ? অমূলদ, তাই কিনা? কারণ 27-এর বর্গমূল হয় না, 27-এর বর্গমূল হয় না। তার মানে হচ্ছে, আচ্ছা ঘনমূল ভাঙবেন কিভাবে দেখাই দিব, সমস্যা নাই। ঘনমূল ভাঙবেন কিভাবে, এদিকে তাকান। এই ঘনমূল 8-এর ঘনমূল যে 2 কিভাবে আসছে দেখেন, এদিকে দেখেন। এই ঘনমূল 8-কে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/3। আপনারা তো জানেন এইটা তুলে দেওয়ার জন্য, যেমন রুট 5, এই রুট তুলে দেওয়ার জন্য কি করতে হয়? 5 টু দি পাওয়ার হাফ, মনে আছে? রুট তুলে দেওয়ার জন্য এই সংখ্যার উপরে পাওয়ার হাফ দিতে হয়। তেমনি ঘনমূল তুলে দেওয়ার জন্য এই সংখ্যার উপরে পাওয়ার 1/3 দিতে হয়। কত দিতে হয়? 1/3। ক্লিয়ার? এখন এই 8-কে লেখা যায় 2 কিউব, আর তার উপরে আছে 1/3। এখন আমরা সবাই জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তবে 2 টু দি পাওয়ার এই 2, আর তার সাথে 1/3 গুণ হয়ে এই 3 কেটে যাবে, থাকবে কত? শুধু 2। এই 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তার মানে এই যে 8-এর ঘনমূল হচ্ছে 2। এইভাবে ভাঙতে হয়, এইভাবে ভাঙতে হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন, তার মানে হচ্ছে
তার মানে √27, √27 এটা অমূলদ। কেন? কারণ 27-এর বর্গমূল হয় না, অমূলদ। কিন্তু পরীক্ষক যদি দেয় ঘনমূল 27, ঘনমূল 27। এইবার আমরা সবাই জানি যে আমরা পড়ছি, গতদিন পড়ছি যে 3-এর কিউব কত হয়? 3-এর কিউব হয় 27, তাই না? 3-এর কিউব 27। তাহলে এই 27-এর ঘনমূল করলে কত হবে? 27-এর ঘনমূল করলে হবে 3, তাই কিনা? তাহলে 27-এর ঘনমূল করলে আমরা 3 পাচ্ছি, তার মানে এই রুটটা উঠাই দিতে পারতেছি। যেহেতু 27-এর ঘনমূল 3, তার মানে এটা ইকুয়াল টু 3, তার মানে এই রুটটা আমরা তুলে দিতে পারতেছি। সুতরাং এই রুট ঘনমূল 27 এটা একটা মূলদ সংখ্যা। তাহলে ঘনমূল 27 হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু বর্গমূল 27 হচ্ছে অমূলদ সংখ্যা। আপনারা কি বুঝতেছেন কথাগুলো, পার্থক্য কি বুঝতেছেন? আচ্ছা, এই যে √125, আমাকে বলেন তো √125 মূলদ না অমূলদ? √125, আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে আপনাকে বুঝতে, এদিকে তাকান, আপনাকে মাথায় রাখতে হবে যে রুট চিহ্নটা তুলতে পারলে মূলদ, রুট চিহ্নটা তুলতে না পারলে অমূলদ। সে এখানে রুট আছে নাকি ঘনমূল আছে, কি আছে, এটা দেখার দরকার নেই। আচ্ছা, √125 মূলদ না অমূলদ? 125-এর বর্গমূল হয় না, 225-এর হয়। এগুলা মুখস্থ রাখতে হবে। কিন্তু যারা মূলদ বলছেন গণহারে, বোঝার চেষ্টা করেন। 125-এর হয়, 121-এর বর্গমূল হয়। 121-এর বর্গমূল 11। তাহলে 125-এর হয় না, 121-এর হয়। 125-এর হয় না, 121-এর পরে 144-এর হয়। এই যে কেন মুখস্থ রাখতে বলতেছি, কেন মুখস্থ রাখতে বলতেছি বুঝতে পারতেছেন? এবার এগুলা প্রশ্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে √125 হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এটা 125-এর রুট ভাঙা যায় না। আচ্ছা, কিন্তু যদি ঘনমূল 125 আসে, দেখেন ঘনমূল 125, আপনাদের কি মনে আছে? 5-এর কিউব করলে 125 হয়। যেহেতু 5-এর কিউব করলে 125 হয়, তার মানে 125-এর যদি ঘনমূল করেন তাহলে সেটা 5 হবে। তার মানে 125-এর ঘনমূল হচ্ছে 5, তার মানে 125-এর ঘনমূল করার ফলে এই রুট চিহ্ন তুলে দেওয়া যায়, 5 হয়। তার মানে 125-এর ঘনমূল এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু 125-এর বর্গমূল এটা মূলদ না, এটা অমূলদ। ক্লিয়ার? এখন 125 দেখেন, একটু তাকান। এখন 125-এর ঘনমূল কেমনে তুলতে হয়? তাহলে আমি কি বলছি, এখানে আছে কত? 125, ভিতরে কত আছে? 125। আর এই ঘনমূল চিহ্ন তোলার জন্য পাওয়ারে দিতে হবে 1/3। বর্গমূল চিহ্ন তোলার জন্য এই যে √x, এটা ইকুয়াল টু কি x⁻½ না? বর্গমূল চিহ্ন তোলার জন্য এই সংখ্যার উপরে পাওয়ার হয় হাফ, আর ঘনমূল চিহ্ন তোলার জন্য এই সংখ্যার উপরে পাওয়ার হবে 1/3। এইবার 125-কে আমরা ভেঙে লিখতে পারি 5⁵, কারণ 5-এর কিউব মানে 125, আর তার উপরে আছে 1/3। আমরা সবাই জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 5⁻, এই 3-র সাথে ওই 1/3 গুণ হয়ে এই 3 কাটা যাবে, থাকবে হচ্ছে 5⁻1, 5⁻1 মানে 5। তার মানে এই যে 125-এর ঘনমূল হচ্ছে 5, তার মানে 125-এর ঘনমূল করে আমরা এই মূল চিহ্নটা তুলে দিতে পারতেছি। সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা, মানে না মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এই রুট চিহ্নটা তুলতে পারলে মূলদ, না তুলতে পারলে অমূলদ। এখন এখানে কি রুট আছে এটা দেখার দরকার নাই, বর্গমূল নাকি ঘনমূল, যে মূলই হোক, তুলতে পারলে মূলদ, না তুলতে পারলে অমূলদ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন আমাকে বলেন তো, ঘনমূল 2 আর √2 এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ বলেন তো? এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ? মুখস্থ করতে হবে কেন? আমি কি মুখস্থ দিলাম? আমি কি পড়াইলাম তাহলে? আমি চেনাচ্ছি না যে কোনগুলা মূলদ কোনগুলা অমূলদ, এটা কি ডিফারেন্সিয়েট করে দিচ্ছি না? চেহারা দেখে বুঝতে হবে না? আচ্ছা, সবাই বলছেন √2 মূলদ। √2 মূলদ কিভাবে ভাই? আচ্ছা, দুটোই অমূলদ, দুটোই অমূলদ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এইটাও অমূলদ, এইটাও অমূলদ, কারণ 2-এর বর্গমূল হয় না, 2-এর ঘনমূল হয় না। তার মানে 2-এর উপর থেকে এই বর্গমূল চিহ্ন উঠবে না, 2-এর উপর থেকে এই ঘনমূল চিহ্ন উঠবে না, দুইটাই অমূলদ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটু দেখেন। এখন আমাকে বলেন
√64, √64 আর ঘনমূল 64, এই দুইটার মধ্যে কে মূলদ কে অমূলদ? √64 আর ঘনমূল 64, এই দুইটার মধ্যে কে মূলদ কে অমূলদ? আচ্ছা আচ্ছা, √64 মূলদ। আচ্ছা দেখেন 64, আচ্ছা এই 64-র উপর থেকে রুট ওঠে ওঠে কত হয়? 8 হয়। তাহলে রুট উঠলে কি মূলদ? তার মানে √64 একটা মূলদ। এখন 64-র ঘনমূল তো 4, তার মানে 64-র ঘনমূল ওঠে, ঘনমূল হয়, কারণ 4-এর কিউব করলে হয় 64, তাহলে 64-র ঘনমূল করলে কত হবে? 4 হবে। সুতরাং 64-র বর্গমূল হয়, ঘনমূল হয়, দুইটাই মূলদ, দুইটাই মূলদ। বুঝে পড়তে হবে। আপনাদেরকে কেন আমি 1 থেকে 30 পর্যন্ত বর্গ করে মুখস্থ রাখতে বলছি আর 1 থেকে 10 পর্যন্ত ঘন করে মুখস্থ রাখতে বলছি? এবার কি বুঝতেছেন কেন আমি এটা বলছিলাম? বুঝতে পারছেন না পারেন? প্রথমেই কিন্তু এই হোমওয়ার্কটা দিছিলাম। একদিনে হবে না, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, এক সময় মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আমি আশা করছি ঘন বর্গ নিয়ে যেন কোনো সমস্যা না হয়। বর্গ হোক ঘন হোক, মূলদ না অমূলদ সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা এখন আমাকে বলেন √216, আচ্ছা আচ্ছা আমাকে বলেন তো √15 আর ঘনমূল 15, এই দুইজনের মধ্যে কে মূলদ কে অমূলদ? √15 আর ঘনমূল 15। আচ্ছা অনেকে বুঝতে পারেন না যে ভাই আমি কি করে বুঝবো যে 15-এর ঘনমূল হয় কি হয় না? আপনি এদিকে তাকান, এই কথাটা একটু শুনে নেন প্লিজ। অনেকে বলে যে ভাই এই যে ধরেন এটা হলো 32, মনে করেন এটার ঘনমূল, এই 32-এর ঘনমূল হয় না হয় না, এটা আমি কি করে বুঝবো পূর্ণ সংখ্যা হয় না হয় না? এর জন্য আপনাকে ওই 4টা মুখস্থ রাখতে হবে। তাকান, আপনি জানেন 1 কিউব মানে 1, 2 কিউব মানে কত 8, 3 কিউব মানে কত 27, 4 কিউব মানে কত 64। এবার তাকান, দেখেন 3-এর কিউব হয় 27, তার মানে 27-এর ঘন করা যাবে, ঘনমূল করা যাবে। 4-এর কিউব হয় 64, তার মানে 27 আর 64-র মাঝে কোনো ঘন সংখ্যা নাই, কারণ 3-এর কিউব করলে 27 পাবো, তার মানে 27-এর ঘনমূল হবে 3 হবে। 4-এর কিউব করলে 64 পাবো, তার মানে 64-র ঘনমূল 4 হবে। এর মানে বুঝে নিতে হবে এই 27 আর 64-র মাঝে আর কোনো ঘন সংখ্যা নাই, তার মানে 27 আর 64-র মাঝে যত সংখ্যা আছে কোনোটারই ঘন হয় না, ঘনমূল হয় না। তো এই 32 সংখ্যাটা কি 27 আর 64-র মাঝে না? ইয়েস। এই রেঞ্জগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এই সংখ্যার ঘনমূল হবে কি হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে √15, 15-র বর্গমূল হয় না, 15-র ঘনমূল হয় না, দুইটাই অমূলদ সংখ্যা, দুইটাই অমূলদ সংখ্যা। রুট তুলতে পারলে মূলদ, রুট তুলতে না পারলে অমূলদ সংখ্যা। এইটুক বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, এখন এখন মনে করেন যে একটু তাকান, মনে করেন যে রুট রুট 72, রুট 72 আর হচ্ছে ঘনমূল, ঘনমূল 72 আর হচ্ছে ঘনমূল 72। এখন এর মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ? রুট 72-এর কিন্তু হয় না, 72-এর বর্গমূল হয় না, 64 হলে হতো। দেখছেন মাথায় ওই সংখ্যাগুলো চলে আসবে মাথায় যে এখানে কত হলে হতো। 72-এর আশেপাশে কে আছে বর্গ হয়, বর্গমূল হয় 64 আর 81, তো 72-এর তো হবে না, এর ঘনমূল্য হবে না, কারণ 4-এর কিউব হলো 64 আর 5-এর কিউব কত 125। তার মানে 64 আর 125 এই দুইটা সংখ্যার মাঝে আর কোনো ঘন সংখ্যা নাই, আর কারো ঘনমূল হয় না। তাহলে 64 আর 125-এর মধ্যে 72 পড়ে গেছে না, তাহলে 72-এর ঘনমূল হবে না, তাহলে 72-এর বর্গমূল হয় না, ঘনমূল হয় না, তাহলে এইটাও অমূলদ এইটাও অমূলদ। ক্লিয়ার? দুইটাই অমূলদ, দুইটাই অমূলদ। এবার কি বুঝতে পারতেছেন? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবার দেখেন, আমাকে বলেন √216 আর ঘনমূল 216, এই দুইজনের মধ্যে কে মূলদ কে অমূলদ? এই দুইজনের মধ্যে √216 আর ঘনমূল 216, এই দুইজনের মধ্যে কে মূলদ কে অমূলদ? হ্যাঁ এই দুইটাই অমূলদ, দুইটাই অমূলদ। √216 ঘনমূল 216, এই দুইজনের মধ্যে কে মূলদ কে অমূলদ?
আচ্ছা, অমূলদ প্লাস মূলদ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো সবাই উত্তর দিচ্ছেন, এটা ভালো লাগছে। রেসপন্স করতে হবে, রেসপন্স করলে পরেই আমি বুঝতে পারবো যে না ঠিক আছে। সবাই রেসপন্স করছেন, ভালো লাগছে আমার নিজেরও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে 216 কিন্তু বর্গমূল হয় না, কারণ এখন কি করে বুঝবো? কারণ আমরা জানি 14 স্কোয়ার 196, 14 স্কোয়ার 196 আর 15 স্কোয়ার 225। তার মানে এই 196 যদি বর্গমূল করতাম তাহলে 14 হতো, আর 225 যদি বর্গমূল করতাম তাহলে 15 হতো। তাই এই 216 সংখ্যাটা তো হবে না, কারণ 196 আর 225 এদের মাঝে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই, মানে তাদের বর্গমূল হয় না। কিন্তু 216 ঘন এই 6 এর কিউব করলে হয় 216, তাহলে 6 এর কিউব করলে 216 হয়। তার মানে 216 ঘনমূল করলে 6 পাবো, তার মানে এটার ঘনমূল হবে 6, তার মানে এটার ঘনমূল তুলে দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে? জি, সেকেন্ডটা মূলদ, রাইট। আচ্ছা, এখন বলেন √49 আর ঘনমূল 49, এই দুইটার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ? এই দুইটার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ? √49 আর হচ্ছে ঘনমূল 49, এই দুইটার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ? যারা প্রথম ক্লাসটা দেখেন নাই, প্রথম ক্লাস না দেখলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হবে। প্রথম ক্লাসটা আগে দেখতে হবে, কোনো ক্লাস বাদ রেখে আর একটা ক্লাস আসা যাবে না। প্রত্যেকটা ক্লাসের সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। √49 এর বর্গমূল হয় 7, তার মানে এটার বর্গমূল তোলা যায়, সুতরাং এটা মূলদ। কিন্তু 49 এর ঘনমূল হয় না, 27 এর ঘনমূল 3 আর 64 এর ঘনমূল 4, তার মানে 27 আর 64 এর মধ্যে 49 এর ঘনমূল হবে না, তাহলে এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ, এটা অমূলদ। ক্লিয়ার? এটা অমূলদ সংখ্যা। ওকে, এখন আমাকে বলেন √64, এখন অনেকে মুখস্থ করে ফেলে, জানেন, অনেকে মুখস্থ করে ফেলে, মনে করে যে যার বর্গমূল হয় তার ঘনমূল হয় না, তার মানে যার বর্গমূল হচ্ছে তার ঘনমূল হচ্ছে না, সুতরাং এটাকে মূলদ ধরতেছে, এটাকে অমূলদ করতেছে, মানে মুখস্থ করে ফেলতেছে। দেখেন এই 64 বর্গমূলও হয়, 64 ঘনমূলও হয়, তার মানে 64 বর্গমূল এটাও মূলদ, 64 ঘনমূল এটাও মূলদ। ওইভাবে মুখস্থ করা যাবে না, বেসিক বুঝতে হবে, শুধু আন্দাজে কোনো মুখস্থ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন পরীক্ষায় একটা প্রশ্ন আসছে এরকম, পরীক্ষায় একটা প্রশ্ন আসছে এরকম যে এটা মূলদ নাকি অমূলদ, মূলদ নাকি অমূলদ, মূলদ নাকি অমূলদ, এটা দেখেন। এখন আমি কি বলছি, রুট যদি সরাতে পারি, এখানে 4 আছে, এখানে কি থাকলো দেখার দরকার নাই, যদি রুট সরাতে পারি তাহলে মূলদ, যদি রুট সরাতে না পারি তাহলে অমূলদ। ব্যাস, এবার আমরা দেখবো যে এই রুটটা আসলে সরানো যায় কিনা, মানে এই রুটটা সরায়ে একটা পূর্ণ সংখ্যা আসে কিনা, এটা আমরা দেখব। তাহলে আমরা এই কি বলছি, এখানে যে সংখ্যা আছে সেটা লিখবেন, এই রুটের মধ্যে যে সংখ্যা আছে সেটা লিখবেন, তারপর হচ্ছে উপরে দিবেন কত 1/4। একটু দেখাই নেই 1/4 কেন, কারণ যখন আপনি ঘনমূল তোলেন তখন কি করেন, ভিতরে যে সংখ্যা থাকে সেটা যা থাকবে তাই লিখবেন, আর এই রুটটা তোলার জন্য উপরে দিবেন 1/, এই রুটের কোলের মধ্যে যা থাকবে তাই। আবার বলছি, এই রুট তোলার নিয়ম, এই চিহ্নটা তোলার নিয়ম হচ্ছে এর ভেতরে যে সংখ্যা থাকবে সেটা যেভাবে আছে সেইভাবে লিখবেন, যেভাবে আছে। আর এটা তোলার জন্য এর উপরে দিবেন 1, উপরে সবসময় 1, আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, রুটের কোলের মধ্যে 3 আছে তাই এই 3। তাহলে এখন আমাকে বলেন এই রুটটা যদি আমি তুলে দিতে চাই তাহলে এর ভেতরে 81 আছে, 81 লিখলাম, উপরে সবসময় 1, আর এই 1 এর নিচে আসবে কি, এই রুটের কোলের মধ্যে 4 আছে তাই এখানে আসবে 4। এই রুট তোলার নিয়ম, রুট তুলে কিভাবে লিখতে হয় এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এখন এই 81 কে ভাঙাতে হবে, এই 81 কে ভাঙিয়ে লেখা যায় 3⁴, তার উপরে আছে 1/4, এবার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 3⁴ ইন্টু 1/4, এই 4 ক্যান্সেল, তাহলে থাকলো কত 3⁴, মানে 3। তার মানে এই রুট তুলে আমরা কি পাইছি, 3 পাইছি। 3 একটা পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যা মূলদ,
তার মানে এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। দেখছেন, এই প্রশ্ন পরীক্ষায় আসছে। এখন অনেকে বলেন যে ভাই এই 81 মানে যে 3^4 এটা আমি কি করে বুঝবো? এটা যদি না বোঝেন, হ্যাঁ, ঘন তারপর বর্গ এগুলো না হয় মুখস্থ করলেন, কিন্তু এটা তো মুখস্থ করেন নাই, সমস্যা নাই। আপনি যখন বুঝতেছেন না তখন আপনি এটাকে ভাঙেন না, এটাকে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করেন। 3 দুগুণে 6 থাকলো 2, 2 এর পরে 1, 21, 3 সাথে 21, আবার 3 দিয়ে যায়, 3 9 27, আবার 3 দিয়ে যায়, 3 3 9। 81 ভেঙে কয়টা 3 পাইছেন? 1টা 2টা 3টা 4টা। তার মানে এই 4টা 3 গুণ করলে পরে আমার 81 হবে। তাহলে এখানে কয়টা 3? 4টা 3। তাই আমরা লিখতেছি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এগুলা গুণ করলে 81 হবে। তাহলে কয়টা 3 এখানে? 4টা। তাহলে 3^4। এই জন্য 81 ভেঙে 4টা 3 পাওয়া যায়, তাই আমরা লিখতেছি 3^4 81 পরিবর্তে। এগুলা সূচকে যখন যাব এগুলা আরো অনেক দারুণ ভাবে এক্সপ্লেইন করব, টেনশন করার কোনো দরকার নেই। তাও করা যাবে। 81 মানে 9 স্কোয়ার, এই 81 কে লেখা যায় 9 স্কোয়ার, এই 9 কে লেখা যায় আবার 3 স্কোয়ার, তার উপর আছে স্কোয়ার, পাওয়ারে পরে হবে গুণ, তাহলে 3^2 2 দুগুণী 4, তার মানে 81 মানে 3^4। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করলে হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, পরীক্ষায় আরো প্রশ্ন আসছে এরকম, দেখেন এদিকে তাকান। পরীক্ষা আসছে, এখানে আছে 5 আর ভিতরে আছে 32। এই প্রশ্ন পরীক্ষা আসছে, এটা মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? পঞ্চমূল, পঞ্চমূল। তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, রুট তোলার নিয়মটা বুঝাই দিব, সমস্যা নাই। রুট তোলার নিয়মের উপরই ক্লাস আছে, টেনশন করেন না। রুট তোলার জন্য কি করতে হবে? এই রুট তোলার জন্য এই রুটের ভেতরে যে সংখ্যা আছে তাকে লিখতে হবে আগে, তারপর দিবেন ব্র্যাকেট। সব সময় এরকম করবেন। এইবার এই ব্র্যাকেটের উপরে দিবেন 1, আর ভাগ চিহ্ন দিয়ে এই রুটের কোলের মধ্যে যে থাকবে তাকে নিচে বসাই দিবেন। এই রুটের কোলের মধ্যে 5 আছে, তাই এই 1 এর নিচে 5। সব সময় কি করতে হবে? রুট চিহ্ন তোলার জন্য এই ভেতরে যে আছে তাকে লিখতে হবে, উপরে দিতে হবে 1 পাওয়ার আকারে, আর 1 এর নিচে আসবে কত? এই রুটের কোলের মধ্যে যত আছে তাই। এইবার এই 32কে ভেঙে লেখা যায় 2^5, তার উপরে আছে 1/5। এবার পাওয়ারে পাওয়ারে গুণ, 2^5 ইন্টু 1/5, 5 5 ক্যান্সেল, মানে 2^1 মানে 2। তার মানে দেখেন পঞ্চমূল 32, এটা ভেঙে আমি রুট তুলে দিয়ে পাইছি 2, যা একটা পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যা মূলদ। তার মানে পঞ্চমূল 32, এটা একটা মূলদ সংখ্যা। এখন এই 32 মানে যে 2^5, এটা যদি না বোঝেন কোনো সমস্যা নাই। 32কে আপনি 2 দিয়ে ভাগ করেন, 16 বার যাবে, আবার 2 দিয়ে ভাগ করেন 8 বার যাবে, আবার 2 দিয়ে ভাগ করেন 4 বার যাবে, আবার 2 দিয়ে ভাগ করেন 2 বার যাবে, আর ভাগ করা যায় না। 32 ভেঙে কয়টা 2 পাইছেন? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা 2 যদি গুণ করেন তাহলে কি হবে? 2^5 হবে। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, এটা পরীক্ষা আসছে। এগুলা বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিস শিখবো, তারপর আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো। এবার তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দিন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টে আমরা চলে আসছি। নোট দিয়ে লিখবেন, এগুলা নোট দিয়ে লিখবেন, ঠিক আছে? যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তবে রুট পি সবসময় অমূলদ হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, না আসলে 5 বার। এই লাইন থেকে, শুধু এই লাইন থেকে প্রশ্ন আসছে মিনিমাম 5 বার। হ্যাঁ, যদি পি একটি মৌলিক সংখ্যা, এই জায়গাটা বোঝেন, পি এর পরিচয় কি? মৌলিক সংখ্যা, তাহলে রুট পি সব সময় অমূলদ হবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন। তার মানে পি এর পরিচয় কি? মৌলিক সংখ্যা। তাহলে এক্সাম্পল নেন, এক্সাম্পল। তাহলে পি কে আমরা ধরলাম পি ইজ ইকুয়াল টু 3, ধরেন 3। যেহেতু পি ইকুয়াল টু মৌলিক সংখ্যা হবে, এদিকে তাকান। মৌলিক সংখ্যা কারা? যাদেরকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তারা মৌলিক। এই নেক্সট ক্লাস, মানে নেক্সট লেকচারে কিন্তু মৌলিক সংখ্যা পড়াবো, টেনশন করেন না। তাহলে পি এর পরিচয় কি? মৌলিক সংখ্যা। তাহলে পি ইকুয়াল টু একটা মৌলিক সংখ্যা 3 ধরলাম। তাহলে রুট পি, তাহলে কি? রুট পি। তাহলে রুট পি, তাহলে পি যদি 3 হয় তাহলে রুট পি মানে √3। তাহলে √3 কি হবে আপনি বলেন? 3 এর উপর থেকে কি রুট সরে? সরে না।
সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। এবার কি বুঝছেন? এরকম যে কোনো মৌলিক সংখ্যার উপরে যদি বর্গমূল চিহ্ন দেন তাহলে সেই ফলাফল সবসময় অমূলদ হবে, অলওয়েজ অমূলদ, অলওয়েজ অমূলদ। মৌলিক সংখ্যার উপর যদি বর্গমূল দেন সে ফলাফল অমূলদই হবে। এই জন্য বলছে যদি পি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p সবসময় অমূলদ। আরো এক্সাম্পল নিচ্ছি, আরো এক্সাম্পল। পি মনে করেন পি ইকুয়াল টু 17 ধরলাম, 17। এই যে 17 একটা মৌলিক সংখ্যা, কারণ 17কে 1 এবং 17 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 17 একটা মৌলিক সংখ্যা। তাহলে অতএব √p মানে √17। তো 17 কি রুট হয়? আমি কি পড়াইছিলাম? আমাদের কনসেপ্ট একটাই ছিল, রুট উঠলে মূলদ, না উঠলে অমূলদ। তাহলে 17 তো রুট ওঠে না, হয় না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মানে যে কোনো মৌলিক সংখ্যার উপরে যদি আপনি বর্গমূল চিহ্ন দেন, মানে রুট চিহ্ন দেন, তাহলে সেই ফলাফল অবশ্যই অবশ্যই অমূলদ হবে। মজার বিষয় হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যার উপর যদি আপনি ঘনমূল চিহ্ন দেন তাও অমূলদ হবে। মানে মনে করেন যে পি একটি মৌলিক সংখ্যা, এটা আসেনি পরীক্ষায়, দিতে কতক্ষণ? পি একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলে, পি একটি মৌলিক সংখ্যা হলে ঘনমূল পি সবসময় অমূলদ। এটা আসেনি, আসেনি, আসতে কতক্ষণ? পি একটি মৌলিক সংখ্যা হলে বর্গমূল অমূলদ, তাহলে ঘনমূল কি? এটা অমূলদ, সবসময় অমূলদ। কারণ এদের এই মৌলিক সংখ্যার উপর বর্গমূল নিলেও রুট উঠবে না, ঘনমূল নিলেও উঠবে না। যেমন এক্সাম্পল হিসেবে যদি আপনি নেন যে পি এর পরিচয় ইকুয়াল টু 2 ধরেন। আচ্ছা, আমরা ছোটবেলায় কি পড়ছি যে √2 একটি অমূলদ সংখ্যা। দেখান যে √2 একটি অমূলদ সংখ্যা, মনে আছে? তাই 2 কি মৌলিক না? তাহলে মৌলিক সংখ্যার উপর বর্গমূল পড়লে সেই ফলাফল অমূলদ। কথা কি বুঝছেন? তাহলে পি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ঘনমূল 2 কত? এই ঘনমূল 2 অমূলদ, অমূলদ, অমূলদ। বোঝা যাচ্ছে? তার মানে মৌলিক সংখ্যার উপর আপনি বর্গমূল দেন আর ঘনমূল দেন, সেই ফলাফল অমূলদই হবে, অন্য কিছু হবে না। মৌলিক সংখ্যা চেনার উপরই, মৌলিক সংখ্যা চেনার উপায়ের উপরই ক্লাস আছে। মৌলিক সংখ্যা আইডেন্টিফিকেশন এই শীটের মধ্যেই আছে। মূলদ অমূলদ শেষ হলে মৌলিক সংখ্যা আইডেন্টিফিকেশন পড়াবো, টেনশন করেন না, সবই আমরা বুঝাবো। বড় বড় সংখ্যাও মৌলিক দেখাই দিব যে কিভাবে তাড়াতাড়ি বের করতে হয়, একটু সময় দিতে হবে, এক ক্লাসে কিন্তু সব হবে না। তাহলে আমরা কি বুঝলাম? যদি পি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p সবসময় অমূলদ। পরীক্ষায় আসছে, পরীক্ষায় আসছে এরকম যে এক্স যদি মৌলিক হয়, এক্স যদি মৌলিক হয় তাহলে √x কি? অমূলদ। পি না এসে এক্স দিছে, পি না দিয়ে দিছে এক্স, যে এক্স যদি মৌলিক হয় তাহলে √x কি? অমূলদ। পরীক্ষায় যে পি যদি মৌলিক হয় √p কি? অমূলদ। মানে সোজা কথা, মৌলিক সংখ্যার উপর বর্গমূল ঘনমূল যাই দেন ফলাফল অমূলদ হবে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এইবার এই প্রশ্ন পরীক্ষায় আসছে, যদি পি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p সবসময় অমূলদ। এটা 5 থেকে 7 বার পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষায়। কিন্তু একটা প্রশ্ন এখনো আসেনি, কামিং সুন, আসলে পরে অনেকে বুঝবেই না যে এই কোশ্চেন আলাদা। নোট দেন, যদি পি একটি যৌগিক সংখ্যা হয়, তবে √p কেমন হবে? মূলদ নাকি অমূলদ? আচ্ছা, যদি পি একটা যৌগিক সংখ্যা হয়, এবার পি এর পরিচয় কিন্তু আমি মৌলিক দেই না, এবার বলছি পি যদি একটা যৌগিক সংখ্যা হয়। আচ্ছা, যদি 5 রুট থাকে, এগুলো বুঝাবো, সে টেনশন করেন না। 5 রুট থাকলে কি হবে আজকের ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যদি পি একটি যৌগিক সংখ্যা হয় তবে √p কেমন হবে? এবার পি এর পরিচয় দিচ্ছি যৌগিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা কারা চিনতে হবে? যারা মৌলিক না তারা যৌগিক। এদিকে তাকান, যারা মৌলিক না তারা যৌগিক। হ্যাঁ, যেমন 5 একটা মৌলিক সংখ্যা। এখন মৌলিক যৌগিক কি করে বুঝবো? যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তারা হলো মৌলিক। আর যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে তারা হলো যৌগিক। যেমন 5 কে 1 আর 5 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? কিন্তু 6 কে আমরা 1 এবং 6 ছাড়াও 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং 6 একটা যৌগিক সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছে? তার মানে হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না তারা মৌলিক,
আর যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে তারা যৌগিক। তার মানে মৌলিকভাবে যা আছে তারা যৌগিক, ঠিক আছে? যেমন 15, এটা একটা যৌগিক সংখ্যা। কেন? কারণ 15কে 1 আর 15 বাদেও আমরা 3 এবং 5 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং 15 একটা যৌগিক সংখ্যা। ওকে, ফাইন। তার মানে এবার আমরা পি এর পরিচয় কি দিছি? পি একটা যৌগিক সংখ্যা। তাহলে আমাদেরকে কি একটা যৌগিক সংখ্যা ধরতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি ধরলাম যে পি ইজ ইকুয়াল টু 8। 8 কিন্তু একটা যৌগিক সংখ্যা। কেন? 8 একটা যৌগিক সংখ্যা, কারণ 8কে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে অতএব পি এর পরিচয় যেহেতু যৌগিক, তাহলে একটা যৌগিক সংখ্যা ধরলাম। এবার অতএব রুট পি, রুট পি বলতে 8 এর রুট করতে হবে, তাহলে √8। তাহলে √8 কি হবে? 8 এর উপর থেকে কি রুট ওঠে না। তার মানে √8 একটা অমূলদ সংখ্যা হবে। কথা কি বুঝতে পারতেছেন? √8 একটা অমূলদ সংখ্যা হবে, রাইট? কিন্তু পি ইকুয়াল টু যদি আমি 16 ধরি, এই 16 তো যৌগিক সংখ্যা। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই জায়গাটা বুঝতে হবে। এই 16 তো যৌগিক সংখ্যা, 8ও যৌগিক, 16ও যৌগিক, কারণ 16কে 1 আর 16 ছাড়া অন্য কিছু দিয়েও ভাগ করা যায়। তাহলে 16কে যদি আমি রুট করি, এই যে পি যদি একটি যৌগিক সংখ্যা হয় তবে রুট পি কি হবে? তাহলে এবার 16কে যদি আমি রুট করি, 16 রুট তো 4, তার মানে 16 উপর থেকে রুট উঠছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। তার মানে পি যদি একটি যৌগিক সংখ্যা হয় তাহলে রুট পি কখনো অমূলদ কখনো মূলদ, তার মানে মূলদ অমূলদ দুইটাই হতে পারে। এইটা কিন্তু পরীক্ষায় এখনো আসেনি যে পি একটি যৌগিক সংখ্যা হলে। আসলে কিন্তু অনেকে বুঝবেই না যে মানে কোশ্চেনটা নতুন, অনেকে ওই খালি সেই পি একটি মৌলিক সংখ্যা হলে √পি অমূলদ মারি দিয়ে চলে আসবে। ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? তার মানে মূলদ অমূলদ দুইটাই হতে পারে। তার মানে পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √পি সবসময় অমূলদ, বাট পি যদি একটি যৌগিক সংখ্যা হয় তাহলে √পি কখনো অমূলদ কখনো মূলদ। মনে থাকবে? কিভাবে মনে রাখতে হবে? মুখস্থ না, এরকম এক্সাম্পল দিয়ে, রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাকে মনে রাখতে হবে। ওকে, রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এখন আমরা আরেকটা এক্সাম্পল নিব। আচ্ছা, এক্সাম্পল আরো কিছু নেওয়ার আগে আমি একটু কিছু গাণিতিক সমস্যা সমাধান করাবো। হ্যাঁ, দেখেন এখানে একটা এই কোশ্চেন হচ্ছে, এখানে কি বলছে? এখানে বলছে যে মূলদ সংখ্যার সেট বোঝায় কোনটা দ্বারা? মূলদ সংখ্যার সেট প্রকাশ করে কোনটা দ্বারা? আচ্ছা, যেমন আপনাদেরকে বলছিলাম রিয়েল নাম্বারকে আর দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করে। ওকে, তারপর হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বড় হাতের এন দ্বারা প্রকাশ করে। এগুলো সেটের ক্লাসে এগুলো আলোচনা হবে, টেনশন করেন না। ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, এই যে এটাকে জেড দ্বারা প্রকাশ করে, যেটা, ঠিক আছে? আচ্ছা, আর এই কিউ দ্বারা প্রকাশ করে হচ্ছে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করে। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করে, আর অমূলদ সংখ্যার সেটকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করে। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করে আর অমূলদ সংখ্যার সেটকে কিউ ড্যাশ। মনে থাকবে? আচ্ছা, এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এগুলা বোঝার কিছু নাই। দেখেন এখানে কি বলছে, একটা কোশ্চেন, আপনারা আমার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেন। এখানে কি বলছে যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা, দেখেন দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল মানে কিন্তু দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল মানে পি বাই কিউ। ভাগফল মানেই তো অনুপাত। দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল বা অনুপাত দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না। যে সকল সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে, দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল বা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত মানে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাকে কি বলে? তাকে, যাদেরকে যায় তারা মূলদ, আর যাদেরকে যায় না তাদেরকে বলে অমূলদ সংখ্যা। যাদেরকে যায় না তাদেরকে কি বলে? অমূলদ সংখ্যা। ক্লিয়ার? অমূলদ সংখ্যা। নেক্সট, এগুলো বিগত সালে আসা প্রশ্ন, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আসছে। দেখেন এখানে কি বলছে? x - 2 = 0 হলে x, আচ্ছা, x - 2 = 0 হলে x - 2 না x² - 2?
আচ্ছা এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স কি? এখন শোনেন এখানে কিন্তু একটা সমীকরণ আসছে যে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাকান তাহলে চাইছে কিসের মান? এক্স কি হবে? এক্স হলো মানে এক্স কেমন, তাহলে এই ইকুয়েশন থেকে আপনাকে এক্স এর মান বের করতে হবে, যেহেতু বলছে এক্স কেমন তার মানে এখান থেকে আপনাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে মাইনাস টু এর পাশে নিয়ে গেলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে? এক্স ইকুয়াল টু হচ্ছে 2, এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2, তাহলে 2 কেমন? 2 একটা পূর্ণ সংখ্যা, তা সকল পূর্ণ সংখ্যা কি? মূলদ। 2 একটা পূর্ণ সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যা মূলদ, তার মানে 1 নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট, 1 নাম্বার মানটা কিন্তু কারেক্ট, মূলদ। আর মূলদ সংখ্যা, আচ্ছা এই মূলদ অমূলদ সংখ্যা এরা কি বাস্তব সংখ্যা না? এরা কিন্তু বাস্তব সংখ্যা, তাহলে 3 নাম্বার আছে বাস্তব। তাহলে মূলদ অমূলদ এটা তো বাস্তব সংখ্যাও, কারণ মূলদ অমূলদ তো বাস্তব সংখ্যারই দুইটা প্রকার, তাই না? তার মানে মূলদ হবে বাস্তব হবে, তার মানে 1 ও রাইট 3 ও রাইট, তার মানে এই যে সি নাম্বার অপশন আছে 1 3 1 3, ঠিক আছে, মূলদ এবং বাস্তব। নেক্সট, এবার তাকান এখানে কি বলছে, এগুলো কিন্তু বিগত সালে আসা প্রশ্ন, আমি বানাই দিয়েছি, ব্যাপারটা এমন না, কিছু বানানো আছে। বলছে মূলদ সংখ্যাটি হলো, মানে কোন সংখ্যাটা মূলদ। এবার তাকান আমি কি পড়াইছিলাম, রিয়েল এক্সাম্পল, এবার বুঝতে পারবেন। যদি রুট ওঠে তাহলে মূলদ, যদি রুট না ওঠে তাহলে অমূলদ। এখন দেখেন এই 12 কিন্তু বর্গমূল হয় না, তার মানে এটা অমূলদ। 27 কিন্তু বর্গমূল হয় না, তার মানে এটা অমূলদ। 18 কিন্তু বর্গমূল হয় না, এটা অমূলদ। এই যে দেখেন ঘনমূল 8, 8 এর ঘনমূল কত? 2, তার মানে এই 8 এর ঘনমূল হচ্ছে 2, তার মানে এই ঘনমূল তোলা যায়, তার মানে 1 নাম্বার অপশন রাইট। এবার কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? 1 নাম্বার অপশন রাইট। এই জন্য বুঝতে ওই যে 1 থেকে 30 পর্যন্ত বর্গ আর 1 থেকে 10 পর্যন্ত ঘন, এটা না মনে থাকলে কিন্তু হবে না, এই জন্য এমনিতে বলি নাই কিন্তু, যেটা মুখস্থ রাখতে হবে। নেক্সট, এবার কি বলছে দেখেন, দেখেন নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা, একটু তাকাবেন প্লিজ, নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? এই 11 কিন্তু বর্গমূল হয় না, তার মানে এটা মূলদ না। √7, এই দেখেন √7/3, আচ্ছা √7/3, এখানে কি রুটের অস্তিত্ব আছে না নাই? উপরে রুটের অস্তিত্ব আছে, নিচে নাই। আমি কি বলছিলাম, এখানে যদি কোথাও যদি রুটের অস্তিত্ব থাকে, রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ, রুটের অস্তিত্ব থাকা মানে অমূলদ। তাহলে এখানে তো রুটের অস্তিত্ব উপরে আছে, নিচে না থাক, তার মানে এটা অমূলদ, চাইছে মূলদ। √8/7, এখানে কি কাটাকাটি হয়? কাটাকাটিও হয় না, 8-এরও রুট হয় না, 7-এরও রুট হয় না, এখানে কারোরই রুট হয় না, সুতরাং এটা অমূলদ সংখ্যা। এখন এখানে আমরা 4 নাম্বার অপশনে কি আসছে? 4 নাম্বার অপশনে আসছে √27 / 48। এখন দেখেন উপরে যে 27 আছে, 27-এরও বর্গমূল হয় না, 48-এরও বর্গমূল হয় না, তাহলে কি অপশনে কোনোটাই মানে নাই মূলদ সংখ্যা? আমি কি বলছিলাম, যখন উপর নিচে কোথাও বর্গমূল হবে না তখন কাটাকাটি করতে হবে, কাটাকাটি করার পরে যদি বর্গমূল হয় তাও মূলদ, মনে আছে? তাহলে এই 48 আর 27-কে 3 দিয়ে কাটা যায়, 3 9 27, 3 16 48, তার মানে কাটাকাটি করার পরে উপরে আছে 9, নিচে আছে 16, 3 দিয়ে কাটলাম। তাহলে 9 এর বর্গমূল এবার হবে 3, 16 এর বর্গমূল হবে 4, তার মানে হচ্ছে এই √27/48 সরাসরি বর্গমূল না হলেও কাটাকাটি করার পরে ফাইনালি বর্গমূল হচ্ছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। বোঝা গেছে কি বিষয়টা? এগুলা কিন্তু বুঝাইছিলাম যে রুট সরলেই মূলদ, যদি কাটাকাটি করার পরেও রুট সরে তাও মূলদ। এখন এখানে তো 8 আর সাথে কোনো কাটাকাটি হয় না, 8 আর সাথে তো কোনো কাটাকাটি হয় না, কাটাকাটি না হলে কিভাবে মূলদ হবে? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা নেক্সট, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, নেক্সট কোশ্চেনে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এবার কি চাইছে? অমূলদ সংখ্যা। আচ্ছা নিচের অমূলদ সংখ্যা চাইছে, দেখে মনে হচ্ছে যে সবগুলাই মনে হয় অমূলদ, তাই না? দেখেন √50 √50 / 18, 50-এরও বর্গমূল হয় না, 18-এরও বর্গমূল হয় না। এখন দেখতে হবে কাটাকাটি হয় কিনা। 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 9 বার, 2 দিয়ে 25 বার, এইবার 25/9, 25-এরও বর্গমূল হয়, 9-এরও বর্গমূল হয়, তার মানে এই বর্গমূল চিহ্ন চলে যাবে, তার মানে এটা মূলদ সংখ্যা, কিন্তু আমার চাইছে অমূলদ, তার মানে এটা কিন্তু মূলদ, এটা উত্তর না। এবার আমরা এখানে যাব, বা এখানে আসি। আচ্ছা √128 / 14, 128-এরও বর্গমূল হয় না, 14-এরও হয় না, তাহলে কাটেন, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে 7 × 2 = 14, 54 × 2 = 128, 54 × 2 = 128, 54 2 না, 54 2 108, 64 2 × 128, দেখেন 64 2 × 128, তাহলে √64 / 7। এখন এই অপশনের তাহলে কাটাকাটি করে √64 / 7, 64-এর বর্গমূল হয় 8, কিন্তু 7-এর তো বর্গমূল হয় না, তার মানে এখানে কিন্তু এই 2 নম্বর অপশনে আংশিক বর্গমূল উঠতেছে, আংশিক উঠতেছে না। তা আমি কি বলছিলাম,
কাটাকাটি রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ। তার মানে এখানে যেমন পুরো রুট উঠে গেছিল দুইটার উপর থেকেই, কিন্তু এখানে কিন্তু একটার উপর থেকে রুট উঠতেছে, একটার উপর থেকে উঠতেছে না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা। সবগুলোতে আমার যাওয়ার দরকার নাই, সবগুলোতে যাওয়ার দরকার নাই। কেন যাওয়ার দরকার নাই? যেহেতু প্রথম অপশনটা আমার বাদ পড়ে গেছিল, তাহলে তো সবগুলো হওয়ার কোনো সুযোগই নাই। তার মানে এটা আমার চেক করার দরকার নাই, কারণ আমি আমার উত্তর পেয়ে গেছি 2 নম্বর অপশনে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা বি অ্যান্ড সি। সি কিভাবে? সি কিভাবে দেখেন, সিতেও আমি দেখা দিচ্ছি। সি এই যে 27 ডিভাইডেড বাই 108, 108। আচ্ছা এখানে এখানে 2 দিয়ে কাটা যায় না, কিন্তু 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়। এখানে 3 দিয়ে কাটলে 3 9 27, 3 দিয়ে কাটলে 3 3 9, থাকলো 1, 1 পরে 8 18, মানে 3 6 18। এবার দেখেন 9 এর বর্গমূল হয় 3, 36 এর বর্গমূল হয় 6। তার মানে দেখেন কাটাকাটি করার পরে উপর নিচে 2 জায়গা থেকে বর্গমূল উঠে গেছে, বর্গমূল উঠে গেছে। তার মানে এটা তো মূলদ সংখ্যা। অঙ্কে চাইছে কোনটি অমূলদ সংখ্যা, এটা উত্তর। আমি এখানে এটা চেক করার পর আর মারবই না, কারণ সবগুলো হতে হলে তো এইটাও অমূলদ হতে হতো, তাই না? এবার দেখেন, এগুলা রিয়েল এক্সাম্পল, এগুলা রিয়েল এক্সাম্পল। হ্যাঁ, এগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা এখানে কি বলছে? নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা নিচের কোনটি মূলদ সংখ্যা, আমাদেরকে মূলদ সংখ্যা খুঁজে বের করতে বলছে। দেখেন ঘনমূল, সবগুলোই কিন্তু ঘনমূল। এখন আপনি যদি না জানেন যে 7 এর কিউব হচ্ছে 343, তাহলে আমি আপনাকে কিভাবে বোঝাবো? 7 এর কিউব কত? 343। 1 থেকে 10 পর্যন্ত ঘনমূল রাখতে বলছি। 7 এর কিউব 343। তার মানে এই 343 এর যদি ঘনমূল করেন তাহলে হবে 7। তার মানে এই যে 343 এর ঘনমূল 7। আর বাকিগুলো চেক করার দরকার নাই, এগুলো চেক করারই দরকার নাই। আমি খুঁজে বের করবো আমার পরিচিত সংখ্যাগুলা। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার পরিচিত কোনগুলা? 1 থেকে 10 পর্যন্ত ঘন, 1 থেকে 30 পর্যন্ত বর্গ, এগুলো আমার পরিচিত সংখ্যা। আমি ওইগুলা খুঁজবো এখানে। এগুলো তো আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না এই 243, 200, 392, 500, 676। এই 676 এর বর্গমূল হবে, হ্যাঁ 26 স্কয়ার 676, কিন্তু ঘনমূল হয় না। 1 থেকে 30 পর্যন্ত বর্গ, 1 থেকে 10 পর্যন্ত ঘন। প্লিজ মুখস্থ করেন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন। ওকে, বোঝা গেছে কি? এটা বুঝছেন? 7 এর কিউব 343। নেক্সট। আচ্ছা আপনাদেরকে আমার একটা কথা একটু বলে নিতে হবে। আমি দুইটা সংখ্যা সম্পর্কে একটু বলে নিচ্ছি। পাই, পাই, এই যে পাই, পায়ের চিহ্নটা অবশ্য বইয়ে এরকম আছে, এই যে পাই, পাই আর হচ্ছে ই, এই দুইটা ডিজিট, এই দুইটা সংখ্যা মনে রাখবেন। এদেরকে আমি বলি হচ্ছে জন্মসূত্রে অমূলদ। এগুলো নিয়ে আলোচনা আছে সামনে, আগামীকাল মূলদ অমূলদ শেষ করব, তখন এগুলো নিয়ে আলোচনা আছে। জন্মসূত্রে অমূলদ, এই পাই আর ই এরা হচ্ছে, আমি বলি জন্মসূত্রে অমূলদ বাই বন্ড। এই দুটা মুখস্থ রাখতে হবে, এই দুটা মুখস্থ রাখতে হবে, পাই এবং ই। হ্যাঁ, এই পাইয়ের ভ্যালু হচ্ছে কত? এই পাই নিয়ে আমাদের আলোচনা আছে, টেনশন করেন না। আপনি আপাতত খালি মনে রাখেন পাই এবং ই, এই দুইটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটুকু আপাতত মনে রাখেন প্রশ্ন সলভ করার জন্য। পাই এবং ই নিয়ে, পাই নিয়ে বিস্তারিত কথা হবে হচ্ছে আগামী ক্লাসে, পাই নিয়ে বিস্তারিত কথা হবে, সমস্যা নেই, বা আজকের ক্লাসে হয়তো। আচ্ছা পাই নিয়ে আমি আপাতত আলোচনাটা করেই দিই। পাই মূলদ না অমূলদ? এই যে পাই, এই পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু কত বলেন তো? পাইয়ের ভ্যালু 3.14159, এরকম অসীম পর্যন্ত চলবে, এরকম অসীম পর্যন্ত চলবে। ভাইয়া অসীম পর্যন্ত চলবে বলেই তো অমূলদ সংখ্যা। পাই কেন অমূলদ? দশমিকের পরে অসীম পর্যন্ত চলতে থাকবে এবং এখানে কোনো মিল নাই, মানে এরকম চলতেই থাকবে, উল্টাপাল্টা জিনিস আসতে থাকবে, এই জন্য এটা অমূলদ সংখ্যা। একশো 28/14। ক্লাসে রিপিট করার কোনো দরকার আছে কি? কারণ আপনি তো ক্লাসটা আবার রেকর্ড থাকছে আমাদের, ওই জায়গাটা যাই একটু দেখতে হবে। ক্লাসে রিপিট করলে কি হবে বলেন তো? মানে সময় নষ্ট হবে, তাই না? যদি সবাই না বোঝে এমন কিছু, সেটা রিপিট করা যায়। এটা একটা অমূলদ সংখ্যা, পাইয়ের মান 3.14159 এরকম চলতে থাকবে। কিন্তু আমরা লিখি কি, পাইয়ের মান কি লিখি? 3.1416। সবাই পাই সম্পর্কে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, কাজ লাগবে। 3.1416,
পাইয়ের মান কিন্তু 3.1416 না, এদিকে তাকান, পাইয়ের মান 3.1416 না, পাইয়ের মান 3.1416 এর 16 প্রায়, এখানে প্রায় লিখতে হবে, নাহলে ভুল। ভুল কেন? কারণ পাই তো একটা অমূলদ সংখ্যা, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এখন। পাই তো একটা অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা দশমিকের পরে অসীম পর্যন্ত আসতে থাকে, তাই কিনা? তাহলে আপনি যদি লেখেন যে পাই ইজ ইকুয়াল টু 3.1416, এটা কি অসীম দশমিক ভগ্নাংশ, দশমিকের পর অসীম পর্যন্ত চলছে? এটা তো একটা সসীম দশমিক ভগ্নাংশ, এটা সসীম দশমিক ভগ্নাংশ না? আর আমরা পড়ছিলাম কি, সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। তার মানে আপনি যদি লেখেন পাই ইজ ইকুয়াল টু 3.1416, এটা ভুল, কারণ পাই একটা অমূলদ সংখ্যা আর 3.1416 এটা একটা মূলদ সংখ্যা। কখনোই একটা অমূলদ সংখ্যা এবং একটা মূলদ সংখ্যা সমান হতে পারে না। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? পাই এর মান 3.1416 না, 3.1416 প্রায়। কেন প্রায় হয়েছে? এই যে এখানে 9 থাকার কারণে আমি কি বলছিলাম, দশমিকের কোন একটা, মানে আমি যখন 4 দশমিক স্থান পর্যন্ত লিখবো, এই পঞ্চম ঘরে যদি 5 বা 5 এর চেয়ে বেশি থাকে, তখন আগের ঘরে 1 যোগ করে দিই। এই 9 এর জন্য এই 5 এর সাথে 1 যোগ করায় 3.1416 হয়েছে, তখন সাইডে লিখে দিতে হবে প্রায়। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আপনারা কি এটা দেখছেন কোথাও, পাই ইজ ইকুয়াল টু 22/7? এটা দেখছেন? প্লিজ রেসপন্স করতে হবে। এই লেখাটা কি কোথাও কেউ দেখছেন বা জানেন যে পাই এর মান 22/7? জানা আছে কিনা? পাই এর মান 22/7, এটা কি কোথাও কেউ দেখছেন বা জানা আছে কিনা, আমি জানতে চাচ্ছি। আচ্ছা, দেখবেন পরিমিতি বইয়ে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, এইগুলা অঙ্ক করার সময় পাই এর মান 22/7 লেখা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে পাই ইজ ইকুয়াল টু 22/7 না, পাই নট ইজ ইকুয়াল টু 22/7। পাই এর ভ্যালু 22/7 নয়, নেভার নেভার। আজকে আমি যা পড়াচ্ছি এইটাই মাথায় ঢুকাই নেন, অন্য কিছু যদি কেউ বলে ওই ইনফরমেশন নিবেন না, তার সাথে তর্কও করবেন না। বলছে হ্যাঁ ভাই তুমি ভালো জানো, আমি জানি না, এটা বলে চলে আসবেন। ঠিক আছে? পাই নট ইজ ইকুয়াল টু 22/7, পাই এর মান 22/7 নয়। এখন প্রশ্ন হচ্ছে এর প্রমাণ কে দিবে যে পাই এর মান 22/7 নয়? বইয়ে লেখা আছে পাই এর মান 22/7, তাহলে এখানে কে বলবে? আচ্ছা আপনি আমাকে বলেন, এদিকে তাকান, এদিকে প্লিজ, পাই ইজ ইকুয়াল টু যে 22/7 আপনি লিখবেন? আচ্ছা এই 22/7 এই 22 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, তাই তো দেখাই যাচ্ছে যে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে আছে। পাই 22/7 কে 22 কে পি, 7 কে কিউ, তার মানে 22/7 তো পি বাই কিউ ফরম্যাট আছে, আর পি বাই কিউ ফরম্যাটে থাকা মানে সেটা একটা মূলদ সংখ্যা। তার মানে এই 22/7 একটা মূলদ সংখ্যা, আর এই পাই একটা অমূলদ সংখ্যা। কোথাও শুনছেন যে একটা অমূলদ সংখ্যার একটা মূলদ সংখ্যার মাঝখানে ইকুয়াল সাইন থাকে, সমান হয়? ইম্পসিবল, এটা কখনো সমান হয় না। একটা অমূলদ সংখ্যার একটা মূলদ সংখ্যা কখনো সমান হয় না। 22/7 এটা পি বাই কিউ আকারে প্রকাশিত হয়ে আছে, এটা মূলদ, এটা অমূলদ, তার মানে হচ্ছে পাই এবং 22/7 সমান নয়। তাহলে প্রশ্ন হচ্ছে বইয়ে কেন লেখা আছে? বইয়ে লেখা আছে এই কারণে, কারণ পাই এর তো এক্সাক্ট ভ্যালু নাই, কারণ পাই তো একটা অমূলদ সংখ্যা, দশমিকের পরে এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে পাই এর মান এক্সাক্ট তো মান নাই, তাহলে পাই এর মান এই 22/7 মানের কাছাকাছি। দেখেন আরো সুন্দর একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, এদিকে তাকান, এদিকে মজা পাবেন। তাহলে 22/7, এই 22/7 মানে কত জানেন? ক্যালকুলেটারে না, হাতে করবেন, হাতে করবেন। এই 22/7 করলে দেখবেন আসবে 3 হাতে ক্যালকুলেশন করবেন, দেখবেন 22/7 মান আসবে 3.142857, 142857 এরকম আসতেই থাকবে, আসতেই থাকবে। 22/7 আপনি হাতে ক্যালকুলেশন করে দেখবেন এরকম এইগুলো আসতে থাকবে। আর পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 3.14159, এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন আমাকে বলেন, কেউ যদি বলে যে পাই ইজ ইকুয়াল টু 22/7, তো মানেই তো মিল নাই। দেখেন এদিকে তাকান, পাইয়ের মান 3.14, 22/7 এর মান 3.14, এই পর্যন্ত মিল আছে,
মানে 2 দশমিক স্থান পর্যন্ত মিল আছে, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মিল আছে। কিন্তু এর পরে 22/7 হলে এখানে হচ্ছে 28 আর এখানে হচ্ছে 15। তাহলে আমার কথা হলো পায়ের মান কি 22/7 হলো না, পায়ের মান 22/7 মানের কাছাকাছি, প্রায় কাছাকাছি। যেহেতু পায়ের কোনো এক্সাক্ট ভ্যালু নাই, তাই আমরা পায়ের মানকে 22/7 ধরে অঙ্ক সমাধান করি। এই জন্য লেখা আছে যে পাই ইজ ইকুয়াল টু 22/7, প্রায় প্রায়। খালি পাই ইকুয়াল টু 22/7 খেয়াল করলে হবে না, সাইডে যে প্রায় লেখা আছে সেটা খেয়াল করতে হবে না। আজকের ক্লাস কত সময় হবে এটা কোনো কথা? এটা বলা যায়, ম্যাপে বলা যায় ক্লাস কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত মানে একটা টপিক শেষ না হয়, শুরু করলে তো শেষ করতে হয়, তাই না? ততক্ষণ পর্যন্ত হবে। তাহলে কি বললাম আমি, বলেন তো? পাইয়ের মান 22/7 প্রায়। মজার বিষয় হচ্ছে আপনি দেখেন তো, এই যে পাইয়ের মানে জানেন এইটুক রিপিট হয়, সরি 22/7 মানে এই যে এইটুক রিপিট হচ্ছে, খেয়াল করে দেখেন দশমিকের পরে 14, 28, 57, 14, 28, 57, 14, 28, 57 এটুক রিপিট হচ্ছে বারে বারে, একই জিনিস ফিরে আসতেছে। 14, 28, 57, 14, 28, 57, 14, 28, 57, এরপর আবার ভাগ করবেন দেখবেন আসবে 14, 28, 57। করে দেখেন, আপনি নিজে হাত দিয়ে করে দেখেন, চলবে এরকম। ঠিক আছে? তার মানে এই 22/7 এটাকে যদি আপনি ভাঙেন, মানে ভাগ করেন, তাহলে এটা কি আসতেছে? এটা আসছে 3.142857। যেহেতু এইটুক রিপিট হচ্ছে, আর রিপিট হওয়া মানে পৌনপুনিক সংখ্যা, তার মানে এই অংশটা যেহেতু রিপিট হচ্ছে, তাই এর লাস্টে একটা পৌনপুনিক, এর প্রথমে একটা পৌনপুনিক, তাহলে 22/7 একটা পৌনপুনিক সংখ্যা। আর সকল পৌনপুনিক সংখ্যা মূলদ, মনে আছে না নাই? সকল পৌনপুনিক সংখ্যা মূলদ, তাহলে 22/7 মূলদ। আরে ভাই p/q আকারে আছে, এ থেকেও তো দেখে বোঝা যায় মূলদ। তাহলে পায়ের মান হচ্ছে, পায়ের মান 22/7 2 দশমিক স্থান পর্যন্ত মিল আছে, পুরো মিল নাই। তাহলে পায়ের মান 22/7 সমান না, তাহলে পাই নট ইজ ইকুয়াল টু 22/7। পায়ের মান 22/7 নয়। ক্লিয়ার আছে এবার? তাহলে পায়ের মান কি 22/7 সমান, সমান নয়, 22/7 কাছাকাছি, প্রায়। তাহলে এখন আপনাকে কেউ যদি বলে যে পাই ইজ ইকুয়াল টু, এদিকে তাকান, পাই ইজ ইকুয়াল টু মূলদ না অমূলদ? মূলদ না অমূলদ? অমূলদ। দেখেন মুখস্থ, 22/7 মান মুখস্থ রাখার টেকনিক বলে দিচ্ছি। দেখেন 22/7 3.142857। দেখেন 3.14 দুগুণী কত হয়? 28, 28 দুগুণী 56, তার চেয়ে এক বেশি 57। আপনাকে যদি কেউ বলে যে পাই আর 22/7 যে সমান না, তোমাকে কে বলছে? আপনি এই মান মুখস্থ বলে দিবেন সাথে সাথে, যে 22/7 মানে 3.142857, 142857, 142857 করে দেখো, আসবে। ঠিক আছে, প্রমাণ দেখাই দিবেন, বলবে 142857 এটা রিপিট হচ্ছে, পৌনপুনিক সংখ্যা, আর সকল পৌনপুনিক সংখ্যা মূলদ, আর পাই হচ্ছে অমূলদ, তাহলে সমান হয় কি করে? পাই এবং 22/7 সমান নয়, পাই 22/7 কাছাকাছি। ঠিক আছে? 14, 28, 57, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, তার চেয়ে এক বেশি। এখন এইগুলা ক্ষেত্রে দেখেন আমাদের, তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? দেখেন এখন পরীক্ষক যদি প্রশ্ন বলে, দেখেন আমি একটা প্রশ্ন দেই, নিচের কোনটি অমূলদ? মনে করেন পরীক্ষক মানে আমাকে প্রশ্ন করতে দিলে পরে আমি এরকম একটা প্রশ্ন করে দিতাম, সবাইকে কনফিউজ করে দিতাম। 1 নাম্বার অপশনে দিতাম পাই, 2 নাম্বার অপশনে 3.1416, 3 নাম্বার অপশনে দিতাম হচ্ছে 22/7, আর 4 নাম্বার অপশনে দিতাম সবগুলো। ঠিক আছে? বলছে নিচের কোনটি অমূলদ। খেয়াল করেন, এটা একটা কোশ্চেন হতে পারে, এটা একটা কোশ্চেন। কোনটা হবে বলেন? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আপনাদের মানে বুঝছেন কিনা। আচ্ছা দেখেন, পাই এ তো আমাদের অমূলদ সংখ্যা, জন্মসূত্রে কে কে? পাই আর ই, পাই এবং ই জন্মসূত্রে অমূলদ, তাই কিনা? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে
যারা পড়ে আসছে যে পাই ইজ ইকুয়াল, এদিকে তাকান, দেখেন ট্র্যাপ কোথায়, ফাঁদ কোথায়। যারা পড়ে আসছে পাই ইকুয়াল টু 3.1416, তারা তো মনে করবে আরে পাই এর মান যদি এটা হয় তাহলে পাই যদি অমূলদ হয় তাহলে এটাও অমূলদ, ওই যে মাথায় ঢুকছে। কিন্তু আমরা পড়ছি কি সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, তাই এটা তো সসীম দশমিক ভগ্নাংশ, এটা তো পায়ের মান নয়, বা পায়ের মানের কাছাকাছি হোক না। মূলদ সংখ্যার চেহারা ছিল 3 রকম, সকল পূর্ণ সংখ্যা, সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল পৌনঃপুনিক ভগ্নাংশ, তাই কিনা? তার মানে কেন কোশ্চেন ভুল হবে কেন? নিচের কোনটি অমূলদ বলছি। এখন 3.1416 এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা সসীম দশমিক ভগ্নাংশ। 22/7 এটা তো পি বাই দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, পি বাই কিউ আকারে আছে, তার মানে এইটা হলো অমূলদ সংখ্যা। এখন এখানে এই যে সবগুলো দিয়ে রাখছে কেন জানেন? কারণ যারা মনে করে যে পাই ইকুয়াল টু 3.1416, যারা মনে করে পাই ইজ ইকুয়াল টু 22/7, উচ্চতর গবেষক, এদেরকে আমি বলি উচ্চতর গবেষক, বেশি গবেষণা করে। পরীক্ষার হলে যায় চিন্তা করে, আরে পাই আছে 3.1416 আছে, পাইয়ের মান 3.1416, পাইয়ের মান 22/7, সবগুলোই তো পাই অমূলদ হলে এটা সমান যদি এটা হয় তাহলে এটাও অমূলদ, এটা সমান যদি এটা হয় তাহলে এটাও অমূলদ, তাহলে মারো সবগুলো। বুঝছেন? পরীক্ষায় প্রশ্ন দিবে কিন্তু এটার উত্তর কিন্তু পাই, সবগুলো না। নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন কত ধরনের ট্র্যাপ হতে পারে, কত ধরনের ফাঁদ হতে পারে। নিচের কোনটি মূলদ সংখ্যা? 1 নাম্বার অপশনে দিল পাই, 2 নাম্বার অপশনে দিল নিচের কোনটি মূলদ, না নিচের কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। 1 নাম্বার অপশনে দিল মনে করেন যে √9, 2 নাম্বার অপশনে দিল হচ্ছে মনে করেন 3.52 তার উপরে পৌনঃপুনিক, 3 নাম্বার অপশনে দিল হচ্ছে 22/7, 4 নাম্বার অপশনে দিল হচ্ছে নান। দেখেন নান, নান মানে কোনোটি নয়, নান মানে কোনোটিই নয়, নান মানে কোনোটি নয়। দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ, অমূলদ চাইছে। এখন প্রশ্ন হচ্ছে অমূলদ সংখ্যা কোনটা? হ্যাঁ পরীক্ষা নিব ভাই, পরীক্ষা হবে, পরীক্ষা অ্যাপে হোক গুগল ফর্মে হোক যেখানেই হোক পরীক্ষা হবে। আচ্ছা দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা? √9, এই 9 এর উপর থেকে রুট ওঠে, তার মানে এটা মূলদ। এটা হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশ, আর আমরা জানি সকল পৌনঃপুনিক ভগ্নাংশ মূলদ। এটা 22/7 পি বাই কিউ আকারে আছে, এটাও মূলদ, তার মানে এখানে কোনো অমূলদ সংখ্যা নাই, নান উত্তর। কিন্তু এই যে যারা বেশি গবেষক বলছি, উচ্চতর গবেষক, এই উচ্চতর গবেষকরা কি করবে জানেন? ওরা মাথায় নিয়ে আসবে যে আরে পাই ইকুয়াল টু 22/7 বাড়িতে পড়ে আসলাম, পাই ইকুয়াল টু 22/7, তার পাই তো অমূলদ, এটা আমাদের মুখস্থ, কিন্তু পাই নাই অপশনে। পাই নাই তো কি হয়েছে, পাইয়ের ভাই তো আছে, পাই ইকুয়াল টু 22/7 পড়ে গেছে। পাই না তো কি হয়েছে, পাইয়ের ভাই তো আছে। এই যে অনেকের জন্য এটা একটা ট্র্যাপ, এটা মারবে, অনেকে মেরে আসবে যে 22/7 একটা অমূলদ সংখ্যা, কেন অপশনে পাই নাই 22/7 আছে, তো পাই ইকুয়াল টু তো 22/7ই না, তার পাইয়ের সাথে মিলাই লাভ আছে? মূলদ সংখ্যার চেহারা কি, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেই মূলদ, ক্লিয়ার? এই জন্য বেশি গবেষক হলে সমস্যা, কিন্তু বেশি গবেষণা করলে পরীক্ষার হলে কিন্তু ভুল হবে, কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার করে যেতে হবে। ওকে আচ্ছা এবার দেখেন, না না সহজ সরল না, যে পাই ইকুয়াল টু 22/7 মনে করে মারি দিয়ে আছে সে সহজ সরল, হেলো উচ্চতর গবেষক, বেশি গবেষণা করলে সমস্যা আছে। নেক্সট এবার কোশ্চেন দেখেন, বুঝে শুনে উত্তর দিবেন। পাই একটা অমূলদ সংখ্যা, 22/7 একটা মূলদ সংখ্যা। ওকে আচ্ছা এবার কোশ্চেনটা দেখেন, এটা এখানে কি বলছে? এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, দেখেন সবাই মনোযোগ দেন, রিয়েল কোশ্চেন দেখলে আরো ভালো বুঝবেন। নিচের কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা চাইছে, তো পাই তো অমূলদ, আগে মেরে দেন না, যেহেতু লাস্টে সবগুলোই আছে তাহলে অপশনগুলো চেক করতে হবে। পাই তো অমূলদ, আচ্ছা পাই অমূলদ, রুট টু অমূলদ, রুট টু অমূলদ, কারণ 2 এর উপর থেকে রুট ওঠে না, আবার √11 এটা অমূলদ, কারণ 11 এর উপর থেকে রুট ওঠে না, তার মানে এখানে সবগুলোই, এখানে কতগুলো, এখানে সবগুলো, ক্লিয়ার? নেক্সট, নেক্সটে কি বলছে? দেখেন বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা?
নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে কি, রুট যদি ওঠে তাহলে মূলদ, আর যদি রুট না ওঠে তাহলে অমূলদ। দেখেন একটু তাকায়েন, এই 27-এর উপর থেকে কি রুট ওঠে? বলেন, 27-এর উপর থেকে কি রুট ওঠে? না। যদি ঘনমূল 27 হতো তাহলে রুট উঠতো, তাহলে 27-এর উপর থেকে রুট ওঠে না, তার মানে এই 1 নম্বর অপশনই অমূলদ। আমার আর চেক করা লাগতেছে না, 27-এর উপর থেকে রুট ওঠে না। আমি অন্য অপশনগুলো চেক করে দিব। যারা ঘ বলতেছেন, কিভাবে ঘ হলো? আগে দেখেন, 27-এর উপর থেকে রুট ওঠে না রে ভাই। এই যে 125-এর ঘনমূল এটা 5, এটা এই 125-এর উপর থেকে এই ঘনমূল চিহ্ন উঠে যাবে, কারণ 125-এর ঘনমূল 5। দেখেন আমি বলে দিচ্ছি, এই যে দেখেন, এই 125 ঘনমূল 125 ডিভাইডেড বাই 5, 125-এর ঘনমূল 5, নিচে 5, 5/5 1, এই যে একটা পূর্ণ সংখ্যা, এই ঘন মানে রুট চিহ্ন উঠে গেছে। এই যে এটা দেখেন, এগুলা কিন্তু সালের কোশ্চেন। এটা এই যে রুট, এই চতুর্মূল 81 ডিভাইডেড বাই 4, চতুর্মূল 81, 81-র চতুর্মূল দেখালাম না একটু আগে, মনে আছে? এই 81 মানে এই 81 টু দি পাওয়ার 1/4, এই 81 মানে 3/4। আমার তো এইগুলো অপশন চেক করা লাগতেছে না, কেন? কারণ আমি 1 নম্বর অপশনই পেয়ে গেছি অমূলদ সংখ্যা, এগুলো আমি দেখাচ্ছি। কিন্তু পরীক্ষার হলে তো আপনি চেক করবেন না, আপনি একটা উত্তর পেয়ে গেছেন, মানে আপনার আর বাকিগুলো চেক করার কোনো দরকার নেই। চতুর্মূল 81, এই 81-কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, তার উপর আছে 1/4, এই 4 কাটা, তাহলে 3, তার মানে 81-র উপর থেকে তো এটা উঠে যায়। এই যে 32-এর পঞ্চমূল দেখে আসলাম, মনে আছে? পঞ্চমূল 32, পঞ্চমূল 32 মানে তো 2, তার মানে এই 32-এর পঞ্চমূল উঠে যাবে 2, তো এটার পরিবর্তে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 8, 2/8, 1/4, 1/4, তাহলে 1 কে পি ধরেন, 4 কে কিউ ধরেন, p/q আকারে আছে। তার মানে এইটারও রুট উঠে যায়, এইটারও রুট উঠে যায়, এইটারও রুট উঠে যায়, 27-এর রুট ওঠে না। রুট না উঠলে অমূলদ, বুঝছেন কিনা বলেন? নেগেটিভ ল্যাঙ্গুয়েজ কে কি বলছে? খারাপ কথা তো বলা যাবেই না ক্লাসে, আমি অবশ্যই এগুলো দেখতেছি না। খারাপ কথা বলবেন না, হ্যাঁ? ক্লাসে খারাপ কথা বললে পরে আপনার এগুলো ডকুমেন্টস থাকবে, মানুষ আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা নিবে। আপনি একটা খারাপ কথা বললেন, ধরেন ফাজলামি করে বললেন, কিন্তু আপনার সম্পর্কে মানুষ কিন্তু একটা নেগেটিভ ধারণা নিবে। আপনার অপরিচিত অনেক লোক আছে এখানে, ওরা এই লোকটা মনে এরকম, হয়তো আপনি অনেক ভালো, এমনি ফাজলামি করে বলছেন। খারাপ কথা ব্যবহার করা না করাই ভালো, ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কে বলবো, সমস্যা নাই। এই যে দেখেন, এগুলা কিন্তু বিগত সালের প্রশ্ন, আমি বানাই দেনি, হ্যাঁ? এইবার আরো ক্লিয়ার হবে, কনসেপ্ট এখন আরো ক্লিয়ার হবে। এখন একটা দারুণ জিনিস শেখাবো আপনাদেরকে। দেখেন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? 1 নাম্বার অপশন আছে, তাকায়েন প্লিজ। 1 নাম্বার অপশন আছে √5 ইন্টু √18। 1 নাম্বার অপশন আছে √5 ইন্টু √18। এখন তাহলে কি করতে হবে? যেহেতু এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ আছে, তাহলে এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দিব। তাহলে 5 আর 18 গুণ করে, এদিকে তাকান, 5 গুণ 18, এদিকে তাকান, একটু মনোযোগ দেন, এখানে অনেকে ভুল করে। দুইটা সংখ্যা যদি এরকম রুট আলা দুইটা সংখ্যা, রুট সংযুক্ত দুইটা সংখ্যা যদি এরকম গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, তাহলে ওই ভিতরের সংখ্যা দুইটাকে একটা বড় রুটের মধ্যে পার করা যায়, এটা নিয়ম। এবার গুণ করেন, 5 8 40-এর 0 হাতে 4, 5 একে 5 আর 4 9, 90। তার মানে √18 আর √5-এর এই গুণফলটা হচ্ছে √90। 90 কিন্তু রুট হয় না, 90 রুট হয় না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। আমাদের চাইছে কি? এটা অমূলদ সংখ্যা, আমাদের চাইছে নিচের কোনটি মূলদ সংখ্যা। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশনে কি আছে? √3 ইন্টু √16। তাহলে এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করলে 3 আর 16 গুণ করেন, 3 গুণ 16 কত? 3 16 তে 48। গুণ করার দরকার নাই, গুণ করার দরকার নাই। এখানে দেখেন 16 রুট হয় কিন্তু 3-এর রুট হয় না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। বাদ। 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন √6 ইন্টু √24। গুণ করে দেন, গুণ করে দিলে 6 গুণ 24, তাহলে 4 6 24-এর 4 হাতে হচ্ছে 2, 6 2 12 আর 2 14। এই যে পেয়ে গেছি। তাহলে √6 আর √24 এই দুটা গুণ করলে, দেখেন মজার বিষয়, দেখেন √6 এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটার বর্গমূল হয় না, এটারও বর্গমূল হয় না, বাট এই দুটাকে যখন গুণ করে ভিতরে আসছে 144, যার বর্গমূল হয় 12, সুতরাং এইটা একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছেন? এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে, তাহলে না বুঝলে তো হবে না। সকল পূর্ণ সংখ্যা মৌলিক, এটা কোনো কথা?
সকল পূর্ণ সংখ্যা মৌলিক, সকল পূর্ণ সংখ্যা মূলদ। মূলদ আর মৌলিক সংখ্যা বাজার ফেলতেছেন কেন, উল্টাপাল্টা করতেছেন কেন? সকল পূর্ণ সংখ্যা মূলদ, মৌলিক না। হয়েছে? এটা হয়েছে? সহজ তো লাগবে, একটু সময় দিতে হবে। শোনেন ভাই, কোনো কিছু তো ওভারনাইটে পরিবর্তন হয় না, তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার সাথে একটা মাস ক্লাস করেন, আমি যা ভাবে পড়ে সেগুলো পড়েন। আপনার কোথায় কাজে লাগতেছে কি না লাগতেছে এইসব দেখার দরকার না, আপনি চোখ বুঝে পড়েন। এক মাস পরে যায় আপনি ফলাফল বুঝেন, তাই তো এটা আমার কাজে লাগছে এখন। আপনি যদি প্রথম 2 দিনে যদি সব পরিবর্তন করে ফেলতে চান তাহলে তো প্রবলেম। ঠিক আছে, এটা আর চেক করার দরকার নাই আমার, কারণ আমি এখানে উত্তর পেয়ে গেছি। এইখানে অনেকে ভুল করবে, একটু বলে দেই, আমি এই জায়গাতেই ক্লিয়ার করে দিচ্ছি, না হলে অনেকেই ভুল করে ফেলবে। সবাই একটু মনোযোগ দেন, এই জায়গাতে নোট দিয়ে লিখবেন, নোট দিয়ে লিখবেন। দুইটা সংখ্যা এদিকে তাকান, এদিকে। দুইটা সংখ্যার উপরে যদি রুট থাকে এবং এই সংখ্যা দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে এদেরকে একটা রুটের মধ্যে পার করে এই দুইজনকে গুণ করে দেওয়া যায়। এইটা সহি, মানে সঠিক। দুইটা সংখ্যার উপরে যদি রুট থাকে এবং এরা যদি ভাগাকারে থাকে, দেখেন উপরেরটার উপরে রুট আছে আলাদা করে, নিচেরটার উপরে রুট আছে আলাদা করে। দুইটা সংখ্যার উপর যদি রুট থাকে, দুইটা না একাধিক সংখ্যা, একাধিক 3টা-4টা হইলেও রুট থাকে এবং এরা যদি ভাগাকারে থাকে, তাহলে এদেরকে একটা বড় রুটের মধ্যে পার করে দেওয়া যায়, ব্যাস। কিন্তু মনে করেন আপনার কাছে √3 + √5 আছে, এইটাকে এরকম লেখা যায় না যে √3 + 5, এইটা লেখা যায় না, ব্যাস ভুল হবে। কিন্তু এগুলো খেয়াল করতে হবে, এগুলো গাণিতিক মানে হিসাব, মানে এটা রুলস এরকম যে গুণ থাকলে এই দুইজনকে একটা রুটের মধ্যে পার করে গুণ করা যায়, বাট যোগ থাকলে বা বিয়োগ থাকলে করা যায় না। মানে মনে করেন এরকম আসছে √5 - √2, এটাকে লেখা যাবে না √5 - 2, এগুলো লেখা যায় না, যায় না। আমি কি কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? কথা কি বুঝছেন কিনা বলেন? তার মানে দুইটা সংখ্যা, রুট সম্বলিত দুইটা সংখ্যা বা 3টা সংখ্যা বা 4টা সংখ্যা যদি এরকম গুণ আকারে থাকে, তাহলে এদেরকে একটা রুটের মধ্যে পার করে গুণ আকারে লেখা যায়, বা ভাগ আকারে থাকে তাও করা যায়। কিন্তু সংখ্যাগুলো যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে এই দুইজনকে একটা রুটের মধ্যে পার করে যোগ বা বিয়োগ আকারে লেখা যায় না, যায় না। এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। নেক্সট, এই যে পরীক্ষায় এই প্রশ্ন আসছে, এখন যারা বোঝে না তাদেরকে আপনি কি করে বোঝাবেন? দেখেন, a = √3, দেখেন a = √3, b = √12 হলে নিচের কোনটি অমূলদ? নিচের কোনটি অমূলদ? অমূলদ। তাহলে প্রথম অপশন আছে a + b, a মানে √3, তাহলে তার মানে a + b মানে √3 + b মানে √12। তো এটাকে কি একত্রে করা যায়? যায় না। তার মানে এর তো রুট উঠবে না, এখানে তো রুট থেকে যাচ্ছে, আর রুট থেকে গেলে অমূলদ। অঙ্কে চাইছে নিচের কোনটি অমূলদ, নিচের কোনটি অমূলদ। ওকে, নিচের কোনটি অমূলদ? তাহলে এটাই অমূলদ, 1 নম্বর অপশনই অমূলদ, 1 নম্বর অপশনই অমূলদ। কারণ এখানে তো রুট উঠবে না, √3 রুট হয় না, 12 রুট হয় না। তাহলে প্লাস করলে এখান থেকে যা আসবে সেটারও রুট উঠবে না, থেকে যাবে। এখন যদি অন্য অপশন চেক করতে চান, এবি, এই যে এবি, তাহলে এবি মানে কি? এ আর বি গুণ আকারে আছে না, তাহলে এ মানে √3, বি মানে √12, এর ভিতরে কিছু নাই মানে গুণ আছে, তাহলে গুণ করেন। এই 3 আর 12 গুণ করলে 3 12 36, আর 36 এর রুট হবে 6। তার মানে দেখছেন এ বি মানে গুণ করার পরে কিন্তু রুট উঠে যাচ্ছে, তার মানে এটা মূলদ। a/b, এ মানে √3, বি মানে √12, তাহলে √3/√12, তাহলে দুইজনকে রুট উপরে 3 নিচে হলো 12, কাটাকাটি করেন, 3 × 3 3 × 4 12, তার মানে √1/4। তো অনের রুট 1, অনের কিন্তু বর্গমূল হয়, অনের বর্গমূল কিন্তু 1, আর 4 এর রুট হচ্ছে 2, তার মানে দেখেন রুট উঠে গেছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। b/a, a/b যেহেতু মূলদ হয়েছে, b/a করলে 1/4 এর জায়গা হবে 4/1, তার মানে ওটাও মূলদ। অঙ্কে চাইছে কোনটি অমূলদ, এই যে এটা অমূলদ, এখান থেকে রুট ওঠে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে কিছু করার নাই। এই যে অনেকে বলতেছেন যে রুট, তাহলে এটা কি করব? দেখেন √3 + √12, তাহলে এটার মান কেমনে বের করবো? এটার মান কেমনে বের করবো? এই √3 এর মান বর্গমূল করে যা আসে সেটা বসাতে হবে,
√12 মান বর্গমূল করে যা আসে সেটা বসাতে হবে, তারপরে যোগ করতে হবে। এটা ম্যানুয়ালি করতে হবে, এটা কোনো গাণিতিক ভাবে এরপরে আর কিছু করা যাবে না। যেমন গুণ থাকলে পরে আমরা এইগুলাকে ভিতরে নিয়ে গুণ করতেছি, ভাগ থাকলে এইগুলাকে আমরা ভিতরে নিয়ে ভাগ করতেছি, কিন্তু যোগ বিয়োগ থাকলে কিছু করা যাবে না, এইভাবেই রাখতে হবে। আমার কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট দেখেন, এই যে বলেন, আপনারা বলেন কোনটি নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ, নিচের কোনটি অমূলদ সংখ্যা? একই রকম মনে করেন √5 প্লাস √5, এখান থেকে √5 কমন নেন, যদি যোগ করেন তাহলে √5 কমন নেন, কমন নিলে এখান থাকবে 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে √5 আর এই 1 যোগ করলে 2, এই 2টাকে সামনে লাইনে লেখে 2√5। তো 2√5 করলেও কি রুট সরতেছে? এখানে যোগ করেও কি রুট সরতেছে? ফাইনালি রুট থেকে যাচ্ছে, তার মানে এটা অমূলদ। রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ। দেখেন এখানে কি বলছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা, তাহলে আমি কি বলছিলাম, এটা ভাঙতে হবে। প্রথম অপশন √1.7 তার উপরে পৌনঃপুনিক, এখানে কি 17 মাইনাস 1 একটা 9, তাহলে √16/9, 16√4 9√3, তার মানে কি এটা থেকে রুট সরে গেছে, সুতরাং এটা মূলদ। অঙ্কে চাইছে অমূলদ, তাহলে এটা √2.7 এর উপর ফুটা, তাহলে এটা হচ্ছে 27 মাইনাস 2 ডিভাইডেড বাই 9, তার মানে 25/9, 25 এর রুট হয় 5, 9 এর রুট হয় 3, তার মানে এখান থেকে রুট সরে গেছে, সুতরাং এটাও মূলদ। তার মানে আমার এটা উত্তর, আর আমি দেখবো না, আমি মেরে দিব, আমি এটা মেরে দিব আর দেখবই না, কারণ এখানে সবগুলো উত্তর হতো যদি এগুলো উত্তর সিলেক্ট হতো, যেহেতু এগুলো বাদ পড়ে গেছে, তার মানে সবগুলো অপশন, এই অপশনটা আগেই বাদ পড়ে গেছে, তার মানে আমার অপশন এখন এটাই আছে, এটা অমূলদ সংখ্যা। তারপরে যদি চেক করবেন 3.7 এর উপর ফোটা, এখানে কি হবে 37 মাইনাস 3, নিচে হচ্ছে 9, তাহলে উপর হচ্ছে √34 আর নিচে হচ্ছে 9, 34 এর রুট হয় না, এই নিচে 9 এর রুট হবে 3, বাট উপরে 34 এর রুট হয় না, থেকে যাবে, তাহলে রুট তো সম্পূর্ণ সরল না, আংশিক সরছে, আংশিক সরলেও হবে না, রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ, যদি অর্ধেকও থাকে। নেক্সট, এই যে দেখেন, এই যে আমি ওই কোশ্চেন এখানে পরীক্ষা দিয়ে দিছি, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? 9 দিয়ে কেন করতে হবে? এটা তো গতকালকের ক্লাসের পড়া, 9 দিয়ে কেন করতে হবে? দুটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণ, এগুলো সব আছে, আপনি যা যা কোশ্চেন করছেন এগুলো সব আছে, অমূলদ মূলদ সংখ্যার উপর আরেকটা ক্লাস আছে আমাদের, টেনশন করেন না, সবকিছু পড়াই দিব, বাদ যাবে না কিছু। আচ্ছা, তো নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো পাই তো অমূলদ, 22/7 এটা তো p/q আকারে আছে, এটা তো মূলদ সংখ্যা। 3.1416 এটা মূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যা পাই। কিন্তু যে বলছি উচ্চতর গবেষক যারা, তারা তো পড়ে গেছে যে পাই ইজ ইকুয়াল টু 3.1416, পাই ইজ ইকুয়াল টু 22/7, তাহলে পাই অমূলদ হলে পাই ইকুয়াল টু যেহেতু এত, তার মানে এটাও অমূলদ, পাই ইকুয়াল টু যেহেতু 22/7, তাহলে এটাও অমূলদ, তাহলে সবগুলো তাদের জন্য যে ট্র্যাপ, এটা একটা ফাঁদ, এই কোশ্চেন একটা ফাঁদ, এসব ফাঁদে পা দেওয়া যাবে না। ক্লাসের পরই নোট দেওয়া কেমনে সম্ভব আমাকে বোঝান। এই ক্লাসটা হওয়ার পরে এই ক্লাসটা নিয়ে আমরা বসে ক্লাসটা করি আর নোট করি, তাহলে এটা সম্ভব? একটা নোট করা, এই যে একটু পরে আপলোড করবো 1 নাম্বার ক্লাসের নোট, ক্লাস শেষ করে আপলোড করব, এটা তো সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল সম্ভব, মানে প্র্যাকটিক্যালি জিনিসটা সম্ভব না। বা আমি ক্লাস নেওয়ার আগে নোট করে রাখবো, তাই কি হয়? ক্লাসে তো অনেক কথাই বলি যেগুলা মাথায় থাকে না, হঠাৎ করে মনে চলে আসে, দিব একটু পরেই পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি হবে দেখেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা?
√2 এই যে 1.14 দেখেন 1.414, তো এটা তো একটা এটা কি এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, আর সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ। আচ্ছা, সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ, তার মানে 1.414 এ তো দশমিকের পরে 3 ঘর, এটা মূলদ। এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ, এটা মূলদ। তো এই √2 এই 2 এর উপর থেকে কিন্তু রুট ওঠে না, তার মানে এখানে রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে, যেহেতু রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ। তাহলে যেহেতু এখানে রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? অমূলদ সংখ্যা, সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ। এখন কেউ যদি মনে করে, দেখেন এদিকে তাকান, ভুল কোথায় হতে পারে? √2 অমূলদ। কেউ যদি মনে করে যে পাই এর মান 3.1416, সে তো মনে করবে আরে পাই নাই, ঠিক আছে, পাই এর ভাই এই যে 3.1416 আছে, তাহলে এটাও তো অমূলদ, এটাও অমূলদ, রুট আছে, এটাও অমূলদ। ওই যে উচ্চতর গবেষক পাই এর মান মনে করছে, তাহলে তার জন্য যে সবগুলো অপশন আছে, সে আবার মনে করবে এটা তো √2 মান। হ্যাঁ, √2 মান আবার 1 পয়েন্ট, দেখেন √2 মান 1.41, সরি, √2 মান হচ্ছে 1.414 প্রায়। এটা কিন্তু এক্সাক্ট মান না, কারণ অমূলদ সংখ্যার এক্সাক্ট ভ্যালু নাই, দশমিকের পর অসীম পর্যন্ত চলে, প্রায়। তার মানে √2 ভ্যালু, সে যদি মনে করে যে আরে √2 মান তো এটা, আরে √2 অমূলদ, এটা √2 মান, এটা অমূলদ, এটা পাইয়ের মান, পাই অমূলদ, মানে এটা অমূলদ, তার জন্য আছে সবগুলোই। এগুলো প্রশ্ন হচ্ছে ফাঁদ। আমার কোশ্চেন করার সুযোগ থাকলে এরকম কোশ্চেন করে দিতাম। ঠিক আছে, নেক্সট, এই যে 40তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেন আসছে। কি বলছে? নিচের কোনটি অমূলদ সংখ্যা, কি চাইছে? নিচের কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। অমূলদ সংখ্যা দেখেন, অমূলদ সংখ্যা, এই 1 নাম্বার অপশনে যে ফুটা আছে, দেখা যাচ্ছে? ফুটা আছে, ফুটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। এই যে এর উপরে ফুটা আছে মানে পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা মানে মূলদ। এখানেও ফুটা আছে, দেখেন এই যে ফুটা, এই যে ফুটা মানে পৌনঃপুনিক সংখ্যা, এটাও মূলদ। √9 এটাও তো মূলদ, কারণ 9 এর রুট হয়। তাহলে এখানে এটা মূলদ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে পৌনঃপুনিক চিহ্ন দেখলেই মূলদ, এটা মূলদ, এটা মূলদ। তাহলে আমার একটা অপশন শুধু বাকি আছে, সেটা হচ্ছে √27 ডিভাইডেড বাই 48। গণহারে সবাই এটা মেরে দিয়ে চলে আসছে, কিন্তু এখানে কাটাকাটি করেন তো। 27 আর 48, এটাকে 3 দিয়ে কাটলে 3 × 9 = 27, 3 × 16 = 48, তার মানে √9/16। √9/16, 9 এর √3, 16 এর √4, তার মানে হচ্ছে √27 আর √48 এদের বর্গমূল না হলেও কাটাকাটি করার পরে বর্গমূল হয়, বর্গমূল চিহ্ন চলে যায়। সুতরাং এইটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ। এই 40তম বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটা আসছিল, এই কোশ্চেনে কোনো অপশন ছিল না, মানে অপশনে উত্তর ছিল না। আমার কথা কি বুঝছেন? এখানে অপশনে উত্তর ছিল না। হ্যাঁ, এই 40তম বিসিএস পরীক্ষার এই কোশ্চেনটায় উত্তর ছিল না। এখন উত্তর না থাকলে কি হয়? উত্তর না থাকলে, যদি বোঝেন যে এখানে উত্তর নাই, উত্তর না থাকলে যদি পিএসসি বোঝে যে এখানে উত্তর ছিল না, তাহলে সে কি করে? সবাইকেই অটোমার্কস দেয়। এবার যা করছে, ভুল ছিল না, 9টা না কয়টা প্রশ্নে ভুল ছিল, সবাইকেই মার্কস দিছে, বলছে যে যা যা ভুল ছিল সেগুলো সবাইকে মার্কস দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি এই কোশ্চেনটা, যে এই প্রশ্নটাতে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এই অপশন আর এই অপশন আর এই অপশন, এ তো বাচ্চা পোলাপানো বুঝবে। এই প্রশ্নে এটা মারি দিয়ে আসা উচিত ছিল, মানে যে প্রশ্নকর্তা প্রশ্ন করছে সেই 3টা অপশন সহজ দিয়ে এখানে আর খেয়াল করে নাই যে এমনিতে রুট উঠছে না, কিন্তু কাটাকাটি হওয়ার পরে যে রুট উঠে যাচ্ছে, এটা সে খেয়াল করে নাই। তো আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেনের উত্তর এইটা হয়তো নিচে, এটা হয়তো নিচে। হ্যাঁ, এরকম যদি হয়, যদি একদম শিওর বোঝেন যে এখানে পরীক্ষকের এই ভুলটা হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি যে এই 3টা অপশন এত সহজ দিছে, এখানে একটু জটিল করতে যায়, মানে এমনই জটিল করছে যে কাটাকাটি হওয়ার পরে মূলদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন নেক্সট কি বলছে এখানে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ, অমূলদ। তো অমূলদ সংখ্যা আমি কি পড়ছিলাম? অমূলদ সংখ্যা কি? দশমিকের পরে অসীম পর্যন্ত চলতে থাকবে এবং কোনো মিল থাকবে না, মানে একই জিনিস আসবে না। মনে আছে কিনা? দশমিকের পর অসীম পর্যন্ত চলবে এবং একই জিনিস আসবে না, পৌনঃপুনিক হবে না। তো এটা তো পৌনঃপুনিক সংখ্যা। 1 নাম্বার অপশন, এই যে 1 নাম্বার অপশন
1 এরকম অসীম পর্যন্ত চলতেছে, তার মানে তার মানে এই জিনিসটা তো 1.1, এই 1 এর উপর পৌনঃপুনিক, তাহলে এটা তো মূলদ সংখ্যা। এই যে 1.101010 দেখছেন, 101010 এই 1 এর পরে ডট দিছে, মানে কিছু এরপরে 0 আছে, তাহলে এটা 101010 একই জিনিস আসতেছে, তার মানে একই জিনিস আসলে মূলদ। এখানে 1.100101010 দেখেন একই জিনিস আসতেছে, একই জিনিস আসলে মূলদ, একই জিনিস আসতেছে যে 100101010 এরপর আসবে 100। এখানে দেখে মনে হচ্ছে ভাই এখানেও তো একই জিনিস আসতেছে, না এখানে দশমিকের পরে 110 তারপরে 100, এখানে 1 এর পরে একটা 0, তারপরে 1 এর পরে 2টা 0, তারপরে 1 এর পরে 3টা 0, তার মানে একই জিনিস আসতেছে না, মনে হচ্ছে একই জিনিস। একই জিনিস আসলে মূলদ, একই জিনিস না আসলে অমূলদ, এভাবে অপশন থাকতে পারে, বুঝতে পারছেন? নেক্সট কি বলছে? আচ্ছা সবাই একটু মনোযোগ দেন, এখানে কি বলছে? 0.2 ও 0.25 এর মধ্যে এর মাঝের মূলদ সংখ্যা কোনটি? দেখেন 0.2 এবং 0.25 এর মাঝের মূলদ সংখ্যা, তার মানে আমাকে একটা মূলদ সংখ্যা বের করতে বলছে, যে মূলদ সংখ্যা এই দুইজনের মাঝে হবে, এই দুইজনের মিডিলে, এদের বাইরে যাবে না। এত থাক বললে হবে না ভাই, খালি থাক বললে হবে না, পড়ে মানে থাকলেই হবে, শেষ করা লাগবে না। যারা বলেন যে থাক, তারা এখন ঘুমাবেন, ঘুমায়ে আবার উঠে সকালবেলা উঠে বাকি অংশটুকু দেখবেন, তাইলে তো হয়ে গেল। তাহলে 0.2 আর 0.25 এর মাঝের মূলদ সংখ্যা, তাহলে দেখেন অপশনে যেগুলো আছে এরা সবাই কিন্তু মূলদ। এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ মূলদ, এটাও সসীম দশমিক ভগ্নাংশ মূলদ, এটাও সসীম দশমিক ভগ্নাংশ মূলদ, এটাও সসীম দশমিক ভগ্নাংশ মূলদ, সবগুলোই সসীম দশমিক ভগ্নাংশ মানে মূলদ। বাট আমাকে বলছে এই দুইজনের মাঝে, এই দুইজনের মাঝে মানে 0.2 এর চেয়ে বড়, 0.25 এর চেয়ে ছোট, এই 0.3 সংখ্যাটা তো 0.25 এর চেয়ে বড়, বাদ। 0.15 0.2 এর চেয়েও ছোট, বাদ। 0.1 এটা তো এটার চেয়েও ছোট, এই সংখ্যাটা দেখেন 0.2 চেয়ে বড়, এই যে 0.234, 0.25 এর ছোট, এই দেখেন, তার মানে এই বি নাম্বার অপশন, উত্তর বি নাম্বার, রাইট? হয়েছে? নেক্সট √3, এই যে আমি আপনাদেরকে দুইটা মান একটু মুখস্থ রাখতে বলবো, দুইটা মান, একটা হচ্ছে √2, এই মান দুটো মুখস্থ রাখতে হবে, অনেক জায়গায় আপনাকে হেল্প করবে। √2 এর ভ্যালু হচ্ছে 1.414, প্রায় কেন বলতেছি, যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা, এর এক্সাক্ট ভ্যালু নাই, 3 দশমিক স্থান পর্যন্ত নিলাম। আর √3 এটা হচ্ছে 1.732, প্রায়। এই দুইটা ভ্যালু মুখস্থ রাখবেন, অনেক জায়গাতে আপনাকে হেল্প করবে। হ্যাঁ, √2 হচ্ছে 1.414 আর √3 হচ্ছে 1.732, প্রায়। এখন আমাদের বলছে √3 এবং 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? অমূলদ সংখ্যা, তাহলে বুঝতে হবে চাইছে কি, আগে বুঝতে হবে অমূলদ সংখ্যা চাইছে, আগে বুঝতে হবে চাইছে অমূলদ সংখ্যা, তার মানে সংখ্যাটাকে অমূলদ হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এবং সেই সংখ্যাটা √3 এবং 4 এর মধ্যে, তো এখন √3 এর ভ্যালু যদি না জানেন তাহলে বের করতে হবে, ক্যালকুলেটর থাকবে না, এই জন্য বলছি √3 এর মানটা মুখস্থ রাখতে। তাহলে √3 এর মান হচ্ছে 1.732, এই 1.732 আর 4 এর মধ্যে হবে সংখ্যাটা, এবং অমূলদ হতে হবে। তাহলে এখন এই √2 মানে হচ্ছে 1.414, তার মানে এটা কিন্তু উত্তর না। 0.1 এটা তো প্রথমেই বাদ, কারণ চাইছে অমূলদ সংখ্যা, এটা তো মূলদ সংখ্যা, এটা তো প্রথমেই বাদ, দেখেন প্রথমেই বাদ। এখন আমার উত্তর হয় এইটা, না হলে এইটা। কেন? দেখেন এই ভ্যালুটা কিন্তু এই যে √3 মানে 1.732 এর চেয়ে বড়, আর 4 এর চেয়ে ছোট, মানে আমাকে মান নির্ণয় করতে হবে এইটা আর এইটার মাঝে। এইটা বাদ পড়ছে কেন? কারণ এটা হচ্ছে অমূলদ সংখ্যা, আমার সরি এটা মূলদ সংখ্যা, আমার চাইছে অমূলদ সংখ্যা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই যে 2.0100110, তার মানে এটা কিন্তু মিল নাই, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। কিন্তু এখানে তো অপশন তো দুইটা মনে হচ্ছে, 2 এখানে তো অপশন দুইটা মনে হচ্ছে। কত নাম্বার কোশ্চেন?
18 নাম্বার না, 18 18 বি 2.5 অমূলত সংখ্যা 50557। ও আচ্ছা, সরি, এটা তো সসীম দশমিক ভগ্নাংশ, এটা তো মূলত আগেই বাদ। চাইছে তো অমূলত সংখ্যা, এটা তো প্রথমে বাদ করছে, কারণ এটা তো সসীম দশমিক ভগ্নাংশ, এটা তো অমূলদই না, এটা আগেই বাদ। দেখেন, এটা মূলত সংখ্যা, চাইছে অমূলত, তাই এই দুইটা অপশন আগেই বাদ করছে, কারণ এরা কি, এরা তো মূলত সংখ্যা, কারণ এটা সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। এইটা দেখেন দশমিকের পরে এই যে ডট ডট দেওয়া আছে, মানে এটা অসীম দশমিক ভগ্নাংশ এবং এখানে কোনো মিল নাই, সুতরাং এটা একটা অমূলত সংখ্যা, তাই 2 নম্বর অপশন উত্তর। এটা তো আগেই মূলত সংখ্যা, এটা তো অমূলদের মধ্যে নেওয়া যাবে না। জি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে বলছে √2 এবং √3 এর মধ্যবর্তী অমূলত সংখ্যা কোনটি। তাহলে এই যে দেখেন, এই √3 আর √2 এদের মান যদি না জানেন তাহলে এই সব অঙ্ক করতে পারবেন না, এই জন্য আপনাকে এই দুইটার মান আমি জানতে বলছি। তাহলে √2 ভ্যালু কত, 1.414 ট্রাই, ঠিক আছে। √3 ভ্যালু কত, √3 ভ্যালু 1.732 ট্রাই। আচ্ছা, এখন এদের মধ্যে, তার মানে এই দুইটা ভ্যালুর মাঝখানে হচ্ছে আমার মানটা হতে হবে। তাহলে এই দুইটা ভ্যালুর মাঝখানে মানটা কোনটা কোনটা আছে দেখেন, এটা কিন্তু বাদ, এটা 1.8 আর √3 এর মান হচ্ছে 1.7, তার মানে এই মানটা কিন্তু এটাকে পার করে গেছে, তাহলে এটা প্রথমে বাদ, এটা প্রথমে বাদ। এই মানটা কিন্তু বাদ, কেন এই মানটা বাদ, কারণ এই মানটা হচ্ছে 1.414, এটা হচ্ছে 1.40, তার মানে এর চেয়ে কিন্তু এটা ছোট, তার মানে এটাও কিন্তু বাদ, কারণ এইটা আর এইটা হচ্ছে বড়টার চেয়েও বড় হয়ে গেছে, এইটা হচ্ছে এই ছোটটার চেয়েও ছোট হয়ে গেছে। আর এইটা তো আমার মূলত সংখ্যা, কারণ এইটা সসীম দশমিক ভগ্নাংশ। দেখেন এখানে কিন্তু দশমিকের পর অসীম পর্যন্ত চলেনি, বা এই 1.75 লাস্টে তো জিরোগুলোর ভ্যালু নাই, এগুলো বাদ দিলেও এটা হচ্ছে 1.75, তার মানে এটা হচ্ছে মূলত সংখ্যা, এটা তো আগেই বাদ, চাইছে অমূলত সংখ্যা, তাহলে এই একটা অপশনই আছে আমার অমূলত সংখ্যা, ঠিক আছে, সি নাম্বার অপশন। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবি মূলত না, এটা মূলত কেন, এটা মূলত কেন, এটা দেখেন 40 400 4000 একই জিনিস আসতেছে না তো, একই জিনিস না। আচ্ছা, নেক্সট, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, খেয়াল করেন এখানে কি বলছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, যদি পি একটি মৌলিক সংখ্যা, পি এর পরিচয় কি, মৌলিক সংখ্যা, তবে √p কেমন হবে, আমরা একটু আগে পড়ে আসছি, পি একটা মৌলিক সংখ্যা হলে 17 নম্বরটা ক্লিয়ার হয়নি, কি ক্লিয়ার হয়নি বলেন তো, 17 নম্বরটা কি ক্লিয়ার হয়নি, 17তে আবার যেতে হবে, কোথায় ক্লিয়ার হয়নি বলেন, কি বোঝেননি সেটা বলতে হবে, কি বোঝেননি বলেন। 0.2 আর 0.25 এর মাঝে কে আছে, এটা যদি না জানেন, দ্যাট ইজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। প্রথম কথা হচ্ছে এটা, যে কোন সংখ্যাটা এই দুইজনের মাঝে আছে সেটা না চিনলে এটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আপনি বলেন এখানে এই 0.3 তো আগেই বাদ, কারণ 0.3 তো 0.25 এর চেয়ে বড়, কারণ এই দুজনের মাঝে চাইছে মূলত সংখ্যা, তো অপশনে 4টাই মূলত সংখ্যা। তো অপশনে 4টাই মূলত সংখ্যা, কিন্তু এই দুজনের মাঝে কে, তো 0.2 এর চেয়ে বড় হতে হবে, তাহলে 0.15 তো 0.2 এর চেয়ে ছোট, 0.1 তো 0.2 এর চেয়ে ছোট, এই জন্য এই দুজন বাদ করছে। এই 0.3 তো 0.25 এর চেয়ে বড়, কিন্তু এদের মাঝে রাখতে হবে, তাই বাদ করছে। এই সংখ্যাটা 0.234, 0.2 এর চেয়ে বড় বাট 0.25 এর চেয়ে ছোট, এদের মাঝে। কি যে বোঝেন নাই, আমি নিজেই বুঝলাম না যে কি বোঝেন নাই। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি হবে বলেন, কোনটা 19-এর পয়েন্ট কোনটা তুলে দিবেন বলেন, কোনটার পয়েন্ট তুলে দিবেন বলেন। এই যে এখানে ডট ডট দেখছেন না, পয়েন্ট তুলে কি ইচ্ছা করে, যেহেতু পয়েন্ট এখানে ডট ডট আছে মানে কি অসীম, এখানে ডট ডট আছে মানে এটা অসীম পর্যন্ত চলবে, এখানে ডট ডট নাই, এখানে তো ডট ডট নাই, এদিকে তাকান, আমার ভুল হয়েছে, এখানে ডট ডট নাই, তাহলে এটা তো মূলদ। হ্যাঁ, কে যেন বলছিল, রাইট,
এখানে ডট ডট নাই, মানে এখানে তো এমনি মূলদ, এটা সসীম দশমিক ভগ্নাংশ, তার মানে এটা মূলদ। সরি, আমি আগে ভুল হয়েছিল, আন্তরিকভাবে দুঃখিত। এখানে ডট ডট নাই মানে এটা তো অসীম পর্যন্ত চলছে না, তার মানে এটা তো মূলদ। এখানেও ডট ডট নাই মানে এটা অসীম পর্যন্ত চলছে না, মানে এটাও মূলদ। এখানে অমূলদ আছে এইটা আর এইটা। জি, বুঝতে পারছি এবার। এখন প্রশ্ন হচ্ছে, এবং √2 আর √3 মাঝে হতে হবে। তা √2 মানে হচ্ছে 1.414 আর √3 মানে হচ্ছে 1.732। তাই এই সংখ্যাটা তো 1.732 পার হয়ে গেছে, তাই আমরা এটাকে উত্তর নিতে পারছি না। আমার উত্তর এটা। এবার হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি হবে? তো পি একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ, তো এটি একটি অমূলদ সংখ্যা হবে। সি নাম্বার অপশন রাইট, এটি একটি অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা এটা মূলদ সংখ্যা দেন। সিডি দুইটা একই অপশন, এটা মূলদ সংখ্যা দেন, এটা মূলদ সংখ্যা দেন, এটা মূলদ সংখ্যা দেন। এটা কত নম্বর কোশ্চেন? 20 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20। প্রশ্ন নাম্বার 20 কারেকশন হবে, প্রশ্ন নাম্বার 20 কারেকশন হবে। হ্যাঁ, কারেকশন হবে, কোশ্চেন 20 কারেকশন হবে। আমি দাগায় রাখতেছি, যেটা যেটা কারেকশন হবে আমি দাগায় রাখতেছি, সমস্যা নেই। ওকে, নেক্সট। নেক্সটে কি বলছে? যদি পি একটি যৌগিক সংখ্যা হয়, পি এর পরিচয় একটা যৌগিক সংখ্যা, এই যে যৌগিক, তবে √p কেমন হবে? তাহলে আমরা একটু আগে কি পড়ছি, যে যৌগিক সংখ্যার বর্গমূল করলে ফলাফল মূলদ হয়, অমূলদ হয়, মনে আছে? তার মানে কখনো মূলদ কখনো অমূলদ। এই যে এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যৌগিক সংখ্যার বর্গমূল করলে কখনো মূলদ হয়, কখনো অমূলদ হয়। ওকে, আচ্ছা নেক্সট। এই যে এখানে কি বলছে, যদি পি একটি মৌলিক সংখ্যা, পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে ঘনমূল পি কি হবে? তাহলে আমি কি বলছি, যে মৌলিক সংখ্যার বর্গমূল তাও অমূলদ, মৌলিক সংখ্যার ঘনমূল তাও অমূলদ, তাহলে কি হবে? একটা অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, মৌলিক সংখ্যার ঘনমূল অমূলদ। ঠিক আছে, এখানে কি বলছে, নিচের কোনটি, নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন সবাই একটু মনোযোগ দিবেন, এখন একটা নোট লিখবো আমরা। নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? আমি একটু পানির বিরতি দিচ্ছি, আপনারা উত্তর দেন। ভাই সন্ধ্যার আগে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, দেওয়ার চেষ্টা করব। নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন তা মূলদ সংখ্যা, তাহলে আমাকে এই 32-এর উপর থেকে রুট উঠবে না, তাহলে এটা অমূলদ। 27-এরও কিন্তু বর্গমূল হয় না, তাহলে এটা অমূলদ। 16, √16, এদিকে তাকান সবাই একটু, এখানে ভুল করবে, এটা একটা ট্র্যাপ। এই কোশ্চেনটা একটা ট্র্যাপ ছিল, ফাঁদ ছিল। এই ফাঁদ থেকে বাঁচানোর জন্য এই কোশ্চেনটা দিয়েছি আর উত্তর দিতে বলতেছি বারে বারে। √16 এটা 4, কিন্তু রুটের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা থাকে এটাকে বলে জটিল সংখ্যা। জটিল সংখ্যা, জটিল সংখ্যা মূলদ না অমূলদ না? জটিল সংখ্যা মূলদ হয় না অমূলদ হয় না, রুটের মধ্যে যদি নেগেটিভ কোনো সংখ্যা থাকে তাহলে পুরো ফলাফলটা হচ্ছে জটিল সংখ্যা। আর জটিল সংখ্যা মূলদ না অমূলদ না। সংখ্যা দুই প্রকার ছিল, মনে আছে? এদিকে তাকান, সংখ্যা দুই প্রকার ছিল, বাস্তব আর কি জটিল, বাস্তব আর জটিল। এই বাস্তব সংখ্যা দুই প্রকার ছিল, মূলদ আর অমূলদ। তার মানে মূলদ এবং অমূলদ এই দুইটা হলো বাস্তব সংখ্যার অংশ। এই মূলদ অমূলদ এরা হচ্ছে বাস্তব সংখ্যার অংশ। তার মানে মূলদ বা অমূলদ হতে হলে তাকে তাকে বাস্তব সংখ্যা হতে হবে। এটা তো জটিল সংখ্যা। রুটে মানে মাথা রাখবেন, রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা যদি দেখেন তাহলে এই টোটাল ফলাফলটা হচ্ছে জটিল সংখ্যা।
মূলদ না, অমূলদ না, বাস্তব সংখ্যাও না, এরা বাস্তবই না, জটিল। তার মানে এটা একটা ট্র্যাপ ছিল, ফাঁদ ছিল। কারণ কি, সবাই পড়ে গেছে √16 মূলদ, পরীক্ষায় দেখতে √-16, তাই তো -4। সাপোজ এরকম চিন্তা করছে, তখন মনে করতেছে এটা মেরে দিয়ে আসছে, কিন্তু উত্তর হচ্ছে কোনোটিই নয়। এটা একটা ফাঁদ ছিল, ট্র্যাপ ছিল। এরকম কোশ্চেন আসলে পরে আসা উচিত, এরকম কোশ্চেন আসা উচিত। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে জটিল সংখ্যা আমরা আলাদা করে পড়বো, সমস্যা নেই। আপাতত খালি মাথায় রাখেন যে রুটের মধ্যে নেগেটিভ কোনো সংখ্যা থাকলে এই টোটাল ফলাফলটা হচ্ছে জটিল। এইবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কি কি ভুল হতে পারে, আপনি কি কি ভুল করতে পারেন পরীক্ষার হলে, এটা আমি কিন্তু মোটামুটি জানি। এই জন্য এইসব বিষয় নিয়ে আলোচনা করতে, এগুলো প্রশ্ন আসেনি কিন্তু আমি আলোচনায় রাখছি, আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। দেখেন, -16 মূলদ না অমূলদ বলেন তো, একটু তাকাবেন প্লিজ। -16 এটা মূলদ না অমূলদ বলেন, এটা মূলদ না অমূলদ? নয় নাম্বার কোশ্চেনটা 1 নাম্বার কি বুঝি নাই। এটা মূলদ সংখ্যা, এই -16 কিন্তু মূলদ, কারণ এটা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, নেগেটিভ পজিটিভ সব মূলদ। কিন্তু যদি বলে √-16, এই এই পুরোটা হচ্ছে অমূলদ, এটা অমূলদ না। অনেকে কিন্তু মনে করবে নেগেটিভ সংখ্যা মনে হয় অমূলদ, এরকম মনে করেন না। পজিটিভ নেগেটিভ সব পূর্ণ সংখ্যা মূলদ। বাট যখন রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা আসতেছে, তখন এই রুট সহ মাইনাস সহ এই পুরোটা, এই পুরো ফলাফলটাকে বলতেছি জটিল সংখ্যা। আমার কথা কি বুঝছেন? না না না, √-16, এখানে এই -16 জটিল না, -16 জটিল না, √-16 পুরোটা জটিল। বোঝার চেষ্টা করেন। এখানে যদি কেউ প্রশ্ন করে যে এখানে -16 কি বাস্তব না জটিল, আপনি বলবেন বাস্তব, মূলদ। কিন্তু √-16 এই পুরোটা জটিল, মূলদ না, অমূলদ না। কথা কি ক্লিয়ার হয়েছে? কমপ্লেক্স নাম্বার, জি। ওকে, আচ্ছা, নেক্সটে কি আছে দেখি। নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন, আপনারাই উত্তর দেন, বলেন। এই বি নাম্বার অপশনটা এই জায়গা চলে আসছে, কিছু মনে করেন না। হ্যাঁ, এই বি নাম্বার অপশনটা, এই অপশনটা আসলে এই জায়গা হবে, এই জায়গাতে মুছে √16.9, এই বি নাম্বার অপশনটা আসলে হবে হচ্ছে ওইখানে, √16.9 এখানে হবে। বলেন, নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা 1 নাম্বার অপশনে কি আছে? 1.44। 1.44 মানে 144 ডিভাইডেড বাই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, 2টা শূন্য। 144 এর √12, 100 √10, 12/10, তার মানে রুট উঠে গেছে, এটা মূলদ। যেহেতু এখানে সবগুলোই আছে, তার মানে আরো একটা অপশন চেক করতে হবে। 16.9, √16.9, দেখেন এটা রুট তুলে দেন, তাহলে উপরে 169 দশমিক তুলে দেন, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, একটা শূন্য। 169 এর রুট হয় 13, কিন্তু 10 এর রুট হয় না, তার মানে নিচে √10 থেকে যাচ্ছে, তার মানে এখান থেকে সম্পূর্ণ রুট সরতেছে না, আংশিক রুট সরছে, আংশিক সরে নাই, তার মানে এটা অমূলদ। তার মানে সবগুলো হওয়ার আর চান্স নাই, সবগুলো হতে হলে এটাকেও আমার মূলদ হওয়া লাগতো, তার মানে আমার উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন। মানে এটা চেকই করলাম না কেন, সবগুলো হতে হলে যেহেতু প্রথমটা মিলে গেছিল, তাই আমরা ওইটাও চেক করছি। যদি এটাও মিলতো তখন আমরা এটাও চেক করতাম, এটাও আর চেক করতাম না, কারণ যেহেতু এই দুইটা মিলছে, তাহলে একে না মিললে তো আর সবগুলো উত্তর হতে পারতো না, তাই না? ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? ডি কেন উত্তর হবে? এখানে ডি হতো যদি এই সংখ্যাটা, এর সংখ্যাটা যদি 16.9 না হয়ে এটা যদি 1.69 রুট হতো, তাহলে এটাও মূলদ হতো। এটা 12.1 না হয়ে এটা যদি 1.21 এর রুট হতো, তাহলেও হতো। গত কিন্তু দিন তো এগুলো বুঝাইছিলাম। দেখেন, নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা বলেন? নিচের কোনটা মূলদ? 25-এর কি ঘনমূল হয়? আপনি বলেন, 25-এর কি ঘনমূল হয়? হয় না। 27 হলে হয়তো, তার মানে এটা মূলদ না, বাদ। 36-এর কিন্তু ঘনমূল হয় না, বর্গমূল হয়, তার মানে ঘনমূল হয় না, এটাও মূলদ না, অমূলদ।
64 কি ঘনমূল হয়? হয়। 64 ঘনমূল 4 উঠে যাবে, তার মানে এটা মূলদ সংখ্যা। 64 ঘনমূল হয়, 64 বর্গমূল হয়, 64 বর্গমূল মূলদ, 64 ঘনমূল মূলদ। বুঝতে হবে, বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করলে এগুলো মাথায় থাকবে, নাহলে মাথায় থাকবে না। ওকে, তো আমরা কত পর্যন্ত করলাম ক্লাস? 25 পর্যন্ত কোশ্চেন সলভ করলাম। আমাদের আরো কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো সলভ করব। তার আগে আমরা আরো কিছু থিওরি আছে আমাদের মূলদ অমূলদের মোটামুটি 60% মতো ক্লাস শেষ হলো। আগামীকাল আমরা মূলদ অমূলদ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা একটু আমার সাথে সাথে আমি যা পড়াই সেই বিষয়গুলো একটু বারে বারে রিভিশন দিতে হবে। যেগুলো ভুলে যাচ্ছেন, রিভিশন দেওয়ার পরে ভুলে যাচ্ছেন, সেগুলো মার্ক করে রাখতে হবে। হ্যাঁ, আর আমি একটু বলে দেই, এই সবগুলো ক্লাস, আমাদের সবগুলো ক্লাস কিন্তু, একটু তাকাবেন প্লিজ, ক্লাস আজকে আর পড়াবো না। আমাদের সবগুলো ক্লাস কিন্তু, অনেকে ক্লাস খুঁজে পায় না, এদিকে তাকান। অনেকে লাইভ বলে যে ভাই আমার নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন যদি না আসে তাহলে কিভাবে ক্লাস পাবেন? দেখেন, ফেসবুকে ঢুকবেন, প্রথমে ঢুকবেন ফেসবুকে। 9টায় ক্লাস না, আপনি 9টা 2-3 মিনিটে ফেসবুকে ঢুকবেন। 9টা 2-3 মিনিটে ফেসবুকে ঢুকে, এই যে 9টা 2-3 মিনিটে ফেসবুকে ঢুকে আপনি এই সার্চ অপশনে ক্লিক করে আমাদের যেখানে ক্লাস আছে লাইফ টাইম পেইড ব্যাচ, ওখানে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে একটু স্ক্রল করলে এই যে দেখেন, এই যে স্ক্রল করলে আমার আইডি, এই যে লেখা পাবেন, এটা কিন্তু এটা আমার আইডি, আর আমার রিয়াদ হোসেন নামে পেজ আছে, এটা আমার আইডি। হ্যাঁ, এমডি রিয়াদ হোসেন এই নামের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন আমার পোস্টগুলাই শুধু আসবে। এবং এই দেখেন, এমডি রিয়াদ হোসেন ক্লিক করে কিন্তু আজকে যে লাইভ ক্লাসটা চলতেছে, এই যে আমরা কিন্তু সেটা পেয়ে গেছি, দেখছেন? তার মানে আপনি যখন লাইভ ক্লাস, মানে ক্লাস পাচ্ছেন না, নোটিফিকেশন আসে নাই, নোটিফিকেশনের জন্য বসে থাকবেন কেন? গ্রুপে ঢুকে আমার আইডির উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথেই আপনি দেখবেন, একটু স্ক্রল করলেই দেখবেন যে ক্লাস হচ্ছে। তখন তো আপনার আর কারোর জন্য নোটিফিকেশনের জন্য বসে থাকার দরকার নাই। ক্লিয়ার? এবং দেখেন, সবগুলো ক্লাসের লিঙ্ক আমি একটা পোস্টে দিয়ে দিছি। সেটা হচ্ছে এই গ্রুপে ঢুকে, গ্রুপে যে ফিচার নামে একটা অপশন আছে, এই ফিচারে ক্লিক করবেন। ফিচারে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে দেখবেন সব লাইভ ক্লাসের লিঙ্ক একসাথে, দেখছেন? সব লাইভ ক্লাসের লিঙ্ক একসাথে। এইখানে দেখেন সি মোর লেখা আছে, এই সি মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে কেবল আজকে, মানে এই যে এটা হলো গাইডলাইন ক্লাস, কিভাবে ক্লাস ডাউনলোড করা যাবে, এই ভিডিওতে আছে কিভাবে ক্লাস ডাউনলোড করা যাবে। সব ক্লাস ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন, সমস্যা কি, তাই না? আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন, আর এটা হচ্ছে মূলদ অমূলদ। এদিকে থাকেন, এই যে মূলদ অমূলদ সংখ্যা পর্ব 1, এই মূলদ অমূলদ সংখ্যা পর্ব 1-এ ক্লিক করলে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে নিচে চলে যাবেন। নিচে যায় এই যে মূলদ অমূলদ সংখ্যা পর্ব 1। যারা বলতেছেন যে আমি আমাদের যে পিডিএফ দিয়েছি সেটা পান নাই, এই যে দেখেন লেখা আছে, এই মূলদ অমূলদ সংখ্যা পর্বে এই যে বাস্তব সংখ্যা, মূলদ অমূলদ সংখ্যা, বিভাজ্যতার নীতি, মৌলিক সংখ্যা, লেকচার শিটের গুগল ড্রাইভ লিঙ্ক, এই যে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, এটা ক্লিক করে ডাউনলোড করলেই তো হয়ে যাবে। এই যে শিট দেওয়া আছে, এই যে ডাউনলোডের চিহ্ন আসবে, ডাউনলোড করবেন, শেষ। ওকে, তাহলে আশা করি সব ওই একটা পোস্টেই পাবেন। সকল লাইভ ক্লাসের লিঙ্ক একসাথে যে পোস্টটা দেওয়া থাকবে না, ফিচার্ড অপশনে, ফিচার্ডে দেখা দিলাম, কিন্তু ওই ক্লাসেই, মানে ওই ক্যাপশনেই সব থাকবে, ওখানেই আপনি সব পাবেন। শিট বলেন, ক্লাস নোট বলেন, ক্লাস বলেন, সবকিছু ওখানেই থাকবে, খুঁজে বেড়ানো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর ক্লাসটা আমি আজকে একটা পোল দিব, 9টা 15 নেওয়া যায় কিনা, অনেকে নামাজের কথা বলছেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো সবার সাথে কথা বলে করার। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।